যাই হোক, আমরা অনেক কথা বললাম। তো আজকে আমাদের হচ্ছে এভিডেন্স অ্যাক্টের আমরা 4টা ক্লাস শেষ করলাম। এখন পঞ্চম ক্লাসে হচ্ছে আমাদের আজকে আমরা রিভিশন দিব যে আসলে আমরা এই 4টা ক্লাসে কি কি পড়লাম। ওকে, আমরা আসলে দেখি যে আমরা কি কি পড়লাম এবং কোথা থেকে পড়ানো শুরু করলাম। তো আমরা প্রথমত হচ্ছে আপনার এই যে আমাদের সাক্ষ্য আইনটা হচ্ছে 1872 সালের 1 নম্বর আইন। এটা তো আমরা সবাই জানি, প্রথম ধারায় যেটা আছে। তারপর হচ্ছে এটা কার্যকর হয় 1 সেপ্টেম্বর 1872। আর এটা হচ্ছে একটা পদ্ধতিগত অ্যাডজেক্টিভ আইন। আর এটা হচ্ছে আপনার কোথায় প্রযোজ্য, সমগ্র জুডিশিয়াল প্রসিডিং এ প্রযোজ্য। কোথায় প্রযোজ্য নয়, 3টে বিষয় মনে রাখবেন। একটা হচ্ছে হলফনামা, ঠিক আছে, আর একটা হচ্ছে আপনার আরবিট্রেশন, যেটাকে আমরা বলি সালিশ, আর হচ্ছে আপনার আর্মি, নেভি, বিমান বাহিনীর কোর্ট মার্শালে। এই হচ্ছে আপনার বেসিক প্রথম ইনফরমেশন। আর এর প্রণেতা হচ্ছে স্টিফেন। তারপরে আপনি দেখেন 3 নম্বর সেকশনে আমাদের কিছু সংজ্ঞার কথা বলছে। এখান থেকে আপনারা সংজ্ঞাগুলো একটু দেখে নেবেন, যে ফ্যাক্ট, তারপর হচ্ছে রিলিভেন্স, এই আপনার ওই যে ফ্যাক্ট ইন ইস্যু, ঠিক আছে, এভিডেন্স, প্রুভড, ডিসপ্রুভড, নট প্রুভড। রিলিভেন্ট ফ্যাক্ট কিন্তু সরাসরি সংজ্ঞায় বলা নাই, কিন্তু ওই ফ্যাক্ট থেকে কিন্তু আপনার রিলিভেন্ট ফ্যাক্ট আসছে। ওখানে ব্যাখ্যা দিয়ে বলা আছে, ঠিক আছে। এই বিষয়গুলো একটু দেখবেন। আর 4র্থ নম্বর যে সেকশন আমাদের, ওখানে বলছে যে আপনার প্রিজামশন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, আর হচ্ছে কনক্লুসিভ প্রুফ। মে প্রিজিউমটা হচ্ছে আপনার আদালত সত্য বলে ধরতে পারে, আবার প্রমাণও চাইতে পারে। আর শ্যাল প্রিজিউম হচ্ছে আদালত সত্য বলে ধরেই নিবে, ঠিক আছে, কিন্তু যদি করে আপনার রেবুটেবল হয়, সেক্ষেত্রে আপনার পরে খণ্ডানো যাবে। আর কনক্লুসিভ প্রুফ হচ্ছে আপনার যেটাকে খণ্ডানো যাবে না। এই বিষয়গুলো তো আমরা এগুলো একটু মনে করার জন্য আজকে আমাদের রিভিশন ক্লাস। আজকে কিন্তু আমরা একটু সব পড়বো না, একটু ধরে দিব, যাতে আপনাদের মানে মেমোরিতে থাকে বা আপনারা আবার একটু দেখতে পারেন। ওকে, কারণ সব পড়তে গেলে তো আর 166টা সেকশন এক ক্লাসে পড়া সম্ভব না। আমাদেরকে তো 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে ক্লাস শেষ করতে হবে। কারণ আপনাদেরও কষ্ট হয়ে যাবে, আমারও কষ্ট হয়ে যাবে। ওকে, তারপরে আপনার 5 নম্বর সেকশন যেটা আমাদের, ওখানে তেমন কিছু বলা নাই। ওখানে বলছে যে আপনি যে এই যে সাক্ষ্যগুলো আদালতে নিবেন, আপনি সবাইকে তো সাক্ষ্য হিসেবে নিতে পারবেন না। আপনি কি কি বিষয়ে আদালতে সাক্ষ্য হিসেবে নিতে পারবেন? তো ওখানে 2টা কথা বলছে। একটা বলছে আপনি ফ্যাক্ট ইন ইস্যু, বিচার্য বিষয়, আর হচ্ছে একটা রিলিভেন্ট ফ্যাক্ট। 2টা বিষয়ের কথা বলা আছে, যে এই 2টা বিষয় আপনি আদালতে সাক্ষ্য হিসেবে নিতে পারবেন, অর্থাৎ প্রাসঙ্গিক ঘটনা। তারপরে আপনি দেখেন 6 নম্বর সেকশন থেকে আমাদের এই যে 5 থেকে 55 পর্যন্ত হচ্ছে আপনার ফ্যাক্ট ইন রিলিভেন্ট ফ্যাক্ট, কোন 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 বিষয়ে আপনি রিলিভেন্ট ফ্যাক্ট হিসেবে নিতে পারবেন, এই বিষয়গুলো বলা আছে, ঠিক আছে। তো আপনার 6 নম্বরে কিন্তু তেমন কিছু বলে নাই। এখানে বলা আছে আপনার যে সেম ট্রানজেকশন বা একই কাজের অংশ বা রেসজেস্টে, ঠিক আছে। রেসজেস্টে মানে সেম ট্রানজেকশন, অর্থাৎ একই সময় একই স্থানে আর ভিন্ন সময় ভিন্ন স্থানে যে ঘটনাগুলা হবে, সেটা হচ্ছে আপনার সেম ট্রানজেকশনে আসবে বা রেসজেস্টেতে আসবে। ওকে, তারপরে আপনি দেখেন 7 নম্বর, 8 নম্বর, 7-8 বলছে আপনার কি বলছে সাথে, এই যে উপলক্ষ, কারণ বা ফলাফল। আপনি যখন একটা ঘটনা ঘটবে, সেখানে আপনার একটা উপলক্ষ থাকে, কারণ থাকে, এর ফলাফলটা কি আসে, এই যে রক্তের দাগ থাকে, ঠিক আছে। একটা একটা মার্ডার হওয়ার পরে আমরা যে বিষয়গুলো পাই, এটা ফলাফল আসে, তাই না? এই বিষয়গুলোই কিন্তু এখানে বলা আছে। আর আপনার আরেকটা বিষয় হচ্ছে আপনার পরবর্তী 8 নম্বর সেকশনে কি বলা আছে, আপনার মোটিভ, প্রিপারেশন, আপনার কি বলছে, উদ্দেশ্য, প্রস্তুতি, আত্মঘাতী। ওই তো মোটিভ,
প্রিপারেশন, কন্ডাক্ট, অর্থাৎ খুন করার, ধরেন যে একটা মানুষ খুন করার আগে তার কি মোটিভ ছিল, হ্যাঁ, তারপর হচ্ছে আগে একটা কারণ থাকে, আপনার কোনো একটা বিষয়ের তো একটা কারণ থাকে, তাই না? তার একটা প্রস্তুতি থাকে, প্রিপারেশন থাকে, হ্যাঁ, এই সব বিষয় কিন্তু আপনার বলছে 8 নম্বর সেকশনে। আর 9 নম্বর সেকশনটা হচ্ছে আপনার 9 নম্বর, হ্যাঁ, আইডেন্টিফিকেশন, অর্থাৎ আপনি কিভাবে একটা ঘটনার আইডেন্টিফিকেশন তৈরি করবেন। আমরা কি পড়াইছি আপনাকে, হ্যাঁ, যে আদালত সবসময় জানতে চায় যে আসল অপরাধী কে। ঠিক আছে, এখন আপনার বাসায় রাতে একটা ডাকাতি হইলো, তাহলে আপনার যদি 10 জন আসামিকে ধরে আনে, তাহলে আপনাকে একজনাকে তো শনাক্ত করতে হবে। এই যে শনাক্তকরণ প্রক্রিয়া, অথবা আপনার একটা মোটরসাইকেল হারিয়ে গেল, 10টা মোটরসাইকেল আপনার ধরেন বর্ডারে উদ্ধার হয়েছে, সেখান থেকে আপনার মোটরসাইকেলকে আপনার তো আইডেন্টিফিকেশন করতে হবে, চিনতে হবে, আপনার চেসিস নাম্বার, আপনার ইঞ্জিন নাম্বারকে আপনার মিলাতে হবে, তাই না? এই যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে আপনার এই যে আইডেন্টিফিকেশন অফ প্যারেন্ট। এটা হচ্ছে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, মানে আইটিআইপি নাকি। আর 10 নম্বর সেকশন তো আমরা সবাই মোটামুটি বুঝি, কনস্পিরাসি, অর্থাৎ ষড়যন্ত্র, হ্যাঁ, 2 বা ততোধিক ব্যক্তি মিলে গোপনে অপরাধের পরিকল্পনা করলে একজন যা করবে অন্যজনের বিরুদ্ধেও তা প্রাসঙ্গিক হতে পারে। আমরা 34 নম্বরে পাইছি না, ক্রিমিনাল কনস্পিরেসি। তাহলে এইভাবে এটা মনে রাখবেন যে 10 নম্বর সেকশনটা হচ্ছে কনস্পিরেসি, আর আমাদের 34 আছে পেনাল কোডে ক্রিমিনাল কনস্পিরেসি, ক্রিমিনাল কমন ইন্টেনশন, সরি কমন ইন্টেনশন, হ্যাঁ, ক্রিমিনাল কনস্পিরেসি হচ্ছে 120 এর 120 এর খ, সরি সরি, ঠিক আছে। কারণ এই বিষয়টা কিন্তু আপনার মনে রাখতে হবে, যেখানে এই বিষয়গুলো আপনার বলা আছে। তারপরে আপনার 11 নম্বর হচ্ছে আপনার এলিবাই, প্লি অফ এলিবাই। এটা মনে রাখবেন 11 নম্বর সেকশনটা, যে আপনি কোনো ঘটনার বিষয় আপনি যদি কোনো অন্য জায়গায় থাকেন, আপনি সেটাকে প্লি অফ এলিবাই কে প্রমাণ করবে বলেন? প্লি অফ এলিবাই প্রমাণ করবে অভিযুক্ত ব্যক্তি, ঠিক আছে, যার বিরুদ্ধে আপনি অভিযোগ, একটা মামলায় যাকে আসামি করবেন, সেই আসামি তো বলবে যে আমি এইখানে ছিলাম না, ঘটনার সময় আমি অন্য জায়গায় ছিলাম, প্লি অফ এলিবাই। হ্যাঁ, এগুলো কিন্তু একটু আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, দেখেন যে একটা ঘটনার সাথে একটা ঘটনা কিন্তু রিলেটেড, প্রত্যেকটাকে আপনি মনে রাখতে পারবেন যদি আপনি ভালোভাবে খেয়াল করে পড়েন। তারপরে আপনি যদি দেখেন যে আমরা 12 নম্বরে যদি দেখি যে দেয়ানি আপনার ওই যে ক্ষতিপূরণ, হ্যাঁ, ড্যামেজ, আপনি ধরেন একটা মারামারি হওয়ার পরে ওই যে লোকের চিকিৎসা বা এর যে টোটাল আপনার ড্যামেজ, তার কাজের আগে, কাজের সময়ের বা পরবর্তী সে যতদিন অসুস্থ রয়েছে তার কাজের একটা ড্যামেজ গেছে না, এই ড্যামেজ নির্ধারণের কথা বলা আছে আপনার 12 নম্বর ধারায়, ঠিক আছে। তারপরে আপনার 13 নম্বর ধারায় বলা আছে আপনার অধিকার বা প্রথা, যেটা, হ্যাঁ, আপনার যে একটা গ্রামের রাস্তা আপনি ধরেন 100 বছর ধরে সবাই ব্যবহার করছে, ঠিক আছে, এখন কেউ এসে বললো যে এটা আমার ব্যক্তিগত রাস্তা, তখন ওই পুরানো যে দলিল, হ্যাঁ, মানচিত্র বা গ্রামবাসীর যে ব্যবহার, সবকিছু তখন রেলিভেন্ট। একটা গ্রামবাসী বললো যে না, এটা তো সবাই ব্যবহার করে, দীর্ঘদিন যাবত এটা গ্রামবাসী ব্যবহার করে আসছে, এই বিষয়গুলো বলা আছে আপনার 13 নম্বরে। আর 14 নম্বরে বলছে কি আপনার যে মনের অবস্থা, দেহের অবস্থা, হ্যাঁ, আপনি ধরেন কোনো ব্যক্তির ইচ্ছা, জ্ঞান, অবহেলা বা সদ্বিশ্বাস, খারাপ উদ্দেশ্য, এসব প্রমাণ করার বিষয়গুলো বলা আছে আপনার 14 নম্বরে, যেখানে বলা আছে যে আপনার ধরেন যদি দেখেন একটা ব্যক্তিকে যদি কুকুর বারবার কামড় দেয়, ঠিক আছে, মালিক জানতেন যে ওনার কুকুরটা এর আগেও কয়েকজনকে কামড়াইছে, ঠিক আছে, তবুও কুকুরটিকে রাস্তায় উনি শিকল ছাড়া ছেড়ে দিয়েছে, ঠিক আছে, পরে আবার একজনকে কামড়াইল, তখন, হ্যাঁ, তখন মালিকের যে এই যে অবহেলা, এই সব বিষয় হচ্ছে আপনার রেলিভেন্ট, এইগুলো বলা আছে এই যে আপনার 14 নম্বর, ঠিক আছে। তারপরে আপনি 15 নম্বর দেখেন, ওখানে বলা আছে যে কোনো বিষয় যদি বারবার হয়, সৃষ্টি হয়, সেটা কি আপনার অ্যাক্সিডেন্ট না ইন্টেনশনাল। অনেক অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় কোম্পানি আপনার বিমার টাকা পাওয়ার জন্য তার নিজের কোম্পানিতে কিন্তু আপনার এই যে ইন্টেনশন নিয়ে অনেক সময় আগুন লাগানো হয় বা কোম্পানির ক্ষতি করা হয় যাতে বিমার টাকাটা সে পায়। তো এই যে বিষয়গুলো, এটা যদি পরবর্তীতে কোনো ঘটনার সাথে জড়িত হয়, সেক্ষেত্রে এটা দেখবে যে এটা কি অ্যাক্সিডেন্ট না ইন্টেনশনাল, এটা কি দুর্ঘটনা নাকি ইচ্ছে করে উনি করতেছে বারবার, হ্যাঁ, এই বিষয়গুলো আপনার
15 নম্বরে বলা আছে। আর 16 নম্বরটা যদি আপনি দেখেন, 16 নম্বরে বলা আছে কোর্স অফ বিজনেস। হ্যাঁ, কোর্স অফ বিজনেস আমরা বিভিন্ন সেকশনে কিন্তু পাইছি। আমরা কোথায় পাইছি? 32-এর 2-তে আছে কোর্স অফ বিজনেসের কথা, 34-এ আছে কোর্স অফ বিজনেসের কথা, আছে না? আমাদের এভিডেন্স একটাই কিন্তু আছে। হ্যাঁ, এই বিষয়গুলো দেখেন, যেখানে বলছে কোন কাজ সাধারণ নিয়মে কিভাবে হয়, সে ঠিক আছে সেটি প্রমাণ করা। যেমন আপনি প্রতিদিন একটা ডাক্তার যদি উনি রুগী দেখেন, তো উনি কি করে? উনি ওনার যে হিসাবের খাতা ওখানে কিন্তু রেজিস্ট্রেশন করে যে এই রুগী এই 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 রুগীর বাবের নামে এই রুগীর ছেলে সরি বাড়ি অমুক জায়গায়, উনি অমুক জায়গা থেকে আসছে, এতটা সময় আসছে। এই যে বিষয়গুলো কোর্স অফ বিজনেস, এই কথাটাই কিন্তু বলা আছে আপনার 16 নম্বর সেকশন, যে কোর্স অফ বিজনেস। তো এই হচ্ছে আমাদের প্রথম যে আপনার কোন কোন বিষয়গুলোকে আপনি রিলিভেন্ট হিসেবে রিলিভেন্ট ফ্যাক্ট হিসেবে আদালতে মানে প্রমাণ করতে পারবেন। এখন দেখেন আপনি, তারপরে আমরা যদি 17-তে যাই, ঠিক আছে, 17-তে আমরা কি পাবো? আপনার এডমিশন। এখানে আপনার 17 থেকে 23 পর্যন্ত এডমিশন নিয়ে কথা বলা আছে। এডমিশন কোনটা আপনার আগে জানতে হবে, যে এডমিশন কি। এডমিশন হচ্ছে আপনি যদি, হ্যাঁ, এডমিশনটা হচ্ছে আপনি কোনো ব্যক্তি যদি মৌখিকভাবে, লিখিতভাবে অথবা তার আচরণের মাধ্যমে কোনো বিষয় যা স্বীকার করে, তাই এডমিশন। হ্যাঁ, অর্থাৎ আপনি আপনার মানে নিজের বিরুদ্ধে, আপনি বেসিক্যালি আপনার পক্ষে আপনি এডমিশন দিতে পারবেন। এডমিশনটা হয় আপনার বিপক্ষে, অর্থাৎ রহিম আপনার কাছে 5 লাখ টাকা পায়, আপনি যদি এটা স্বীকার করেন, এটা এডমিশন। কিন্তু আপনি যদি বলেন আমি রহিমের কাছে 5 লাখ টাকা পাই, এটা কিন্তু এডমিশন না। তো এই বিষয়টা আপনার বুঝতে হবে। এখানে 17 থেকে 23 নম্বর সেকশনে আপনি এডমিশনটা পাবেন, ঠিক আছে। তারপরে আপনি এই যে আপনার 17 থেকে 23, ঠিক আছে, তারপরে আপনার 18 নম্বরে বলা আছে যে কারা এডমিশন দিতে পারবে। এই বিস্তারিত বিষয় আপনারা একটু দেখবেন ভালো করে। আর 24 থেকে আপনার 31 পর্যন্ত আছে আপনার কনফেশন। হ্যাঁ, এই কনফেশনের বিষয়টা হচ্ছে আপনার দোষ স্বীকার। এডমিশন আপনার সিভিল ক্রিমিনাল উভয় মামলার ক্ষেত্রেই প্রযোজ্য, আর কনফেশনটা হচ্ছে শুধু ক্রিমিনাল মামলার ক্ষেত্রে, অর্থাৎ দোষ স্বীকার। হ্যাঁ, দোষ স্বীকারের বিষয়টা থাকবে যে আপনি যখন কোনো মানুষ মানে কনফেশন মানে নিজেই নিজের অপরাধটাকে স্বীকার করা, ঠিক আছে। কিন্তু সব কনফেশন কিন্তু আদালত গ্রহণ করে না। কেন গ্রহণ করে না? আপনার আমরা 25 নম্বরে পাবো যে ভয়, থ্রেট বা প্রমিস। 24 নম্বরে যে আপনি যদি ভয় বা থ্রেট বা প্রমিস করে কারো অ্যাডমিশন নেন, ওই কনফেশন নেন, সেটা কিন্তু আদালত অ্যাকসেপ্ট করবে না। তারপর হচ্ছে পুলিশের কাছে আপনি যা কিছুই বলেন, আদালত যত কনফেশন দেন সেটা আদালত আপনার সাক্ষ্য হিসেবে নেওয়া যাবে না, ঠিক আছে। 26-এ বলা আছে পুলিশ কাস্টডিতে বসে যদি আপনি যা কিছুই বলেন, এটা আদালত গ্রহণ করবে না। কিন্তু এখানে বলছে ম্যাজিস্ট্রেটের সামনে যদি আপনি কোনো কথা বলেন, সেটা কিন্তু আদালত গ্রহণ করবে। যখন ম্যাজিস্ট্রেট যখন আপনাকে বলবে যে আমি একজন ম্যাজিস্ট্রেট, তোমার কোনো ভয় নাই, তুমি এখানে তোমার সত্য কথা বলতে পারো, এই কথা কিন্তু তোমার বিরুদ্ধে প্রমাণ করা হবে এবং তুমি নির্ভয়ে এখানে বলতে পারো তুমি যদি কোনো কিছু বলতে চাও। তারপরে যখন 164 দ্বারা জবানবন্দি দেয়, ওইটাকে বলে কনফেশন। হ্যাঁ, এই বিষয়গুলো আপনার বলা আছে। তারপরে 27-এ আপনার ডিসকভারি রুলটা জানবেন, যে পুলিশ কাস্টডিতে বা পুলিশ হেফাজতে থাকাকালীন আপনি যা কিছুই বলেন, আপনি এটা কিন্তু কোনোভাবেই আপনার সাক্ষ্য হিসেবে কাউন্ট হবে না। কিন্তু 27-এ এসে বলছে এর ব্যতিক্রম। এর ব্যতিক্রম কিরকম? পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় বা পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় আপনি যদি কোনো বিষয়ে মানে উদ্ধার হয়, আপনি ধরেন একজনকে খুন করলেন, খুনের মামলায় আপনি অ্যারেস্ট হইলেন, অ্যারেস্ট হওয়ার পর পুলিশ কাস্টডিতে আপনাকে জিজ্ঞেস করা হইলো, আপনি সারাদিন যদি বলেন আমি রহিমকে খুন করছি, ওটা সাক্ষ্য হিসেবে নেওয়া যাবে না। কিন্তু যদি বলেন যে রহিমকে খুন করে আমি পিস্তলটা পুকুরে ফেলাইছি, এবং পুলিশ যদি আপনার ওই পুকুর থেকে পিস্তলটাকে উদ্ধার করে, তবে ওই উদ্ধারকৃত অংশটুকু কিন্তু সাক্ষ্য হিসেবে আপনার গ্রহণযোগ্য। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আপনারা মনে রাখবেন। তারপর হচ্ছে 28, 29, 30, 31, এই বিষয়গুলো আপনারা দেখবেন এখানে কি কি লেখা আছে, কি বিষয়গুলো আছে, ঠিক আছে। আপনার 27-এ তো ডিসকভারি রুল দেখলাম। 28-এ হচ্ছে কো-অ্যাকিউজড কিরকম? একজন মানে জয়েন্টলি যখন আপনার একজনের বিরুদ্ধে, ঠিক আছে, সরি, আপনার 28-এ কো-অ্যাকিউজড, 28-এ হচ্ছে 28 আপনার এখানে মনে হয় ভুল লেখা হয়েছে, 27, 28 নাই, এখানে তো 30 আছে।
28টি হচ্ছে আপনার 28টায় বলছে যে আপনার যদি আপনি কোনো ভয় দূর হয়, যে ভয়, থ্রেট বা আমরা কি বললাম প্রমিস, ঠিক আছে, ইনডিউসমেন্ট বা থ্রেট, এইগুলো দূর হওয়ার পর যদি আপনি কোনো কিছু বলেন, এগুলো আপনার থাকবে না। এমনি যদি আপনি সরল মানে মনের কথাটা যদি এমনি বলতে পারেন, আপনার কোনো ভয় থাকবে না, থ্রেট থাকবে না, বা কেউ প্রমিস করে নাই, সেক্ষেত্রে সেটা কিন্তু আপনার তখন সাক্ষ্য হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে। আপনি যদি স্বাধীনভাবে কোনো কিছু স্বীকার করেন, তাহলে সেটা কিন্তু পরবর্তীতে কনফেশন হিসেবে আপনার গ্রহণযোগ্য হবে। ঠিক আছে। আর 29-এ বলছে আপনার প্রতিশ্রুতি সত্ত্বেও কনফেশন গ্রহণযোগ্য। ঠিক আছে। শুধু এই কারণে কনফেশন বাতিল হবে না যে গোপন রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রতারণার মাধ্যমে প্রশ্ন করা হয়েছিল, আসামিকে উত্তর দিতে বাধ্য করা হয়নি বা বলা হয়েছিল। এই বিষয়গুলো আপনারা একটু নোট থেকে ভালো করে দেখবেন। নোটে ওইভাবে ভালোভাবে লেখা আছে। হ্যাঁ, আমি যে নোটটা দিছি আপনাদের ক্লাস ওয়াইজ, ওই নোটে কিন্তু আপনারা বিস্তারিত পাবেন, একদম সহজ ভাষায় সুন্দরভাবে কোন জায়গা থেকে আপনারা পড়বেন, কিভাবে পড়বেন, কিভাবে আপনারা কোন বিষয়টাকে বারবার মেমোরিতে নেবেন, এগুলোও কিন্তু আমি আপনাদেরকে উল্লেখ করে দিছি নোটে। ঠিক আছে। তারপর আপনারা এই যে আপনার কোঅ্যাকিউজডের যে বিষয়টা আসবে 30 নম্বর সেকশনে, হ্যাঁ, যে একাধিক আসামির যে যৌথ যে আপনার কনফেশন দেয় না অনেক সময়, সেই বিষয়টা। যেমন আমরা কোন সেকশনে পাইছি আপনার এই কোঅ্যাকিউজডের বিষয়টা কিন্তু আপনার 133-এ মনে হয় নাকি, 133-এ পাইছি না এভিডেন্স অ্যাক্টের 133 নম্বর সেকশনে, মনে আছে কাজী মেহেদী হাসান সজীব ভাই? কাজী মেহেদী হাসান সজীব ভাই, 133-এ কোঅ্যাকিউজডের বিষয়টা আছে না আমাদের, মনে আছে আপনার? হ্যাঁ, অ্যাকমপ্লিস, ওই কথাটাই কিন্তু কোঅ্যাকিউজ মানে একসাথে আপনার বিচারাধীন, একসাথে যদি যৌথ ট্রায়ালে একজন স্বীকার করে যে আমি আর রহিম চুরি করছি, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আপনার 30 নম্বর সেকশনে বলা আছে যে একাধিক আসামি যৌথ যে কনফেশনটা থাকে। ঠিক আছে। তারপরে আপনি 32 এবং 33 অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে। 32 এবং 33, যেসব ব্যক্তি আদালতে এসে সাক্ষ্য দিতে পারেন না, তাদের বক্তব্য কখন গ্রহণযোগ্য হবে? এটা হচ্ছে আপনার হেয়ারসে এভিডেন্সের, হেয়ারসে রুলের কিন্তু ব্যতিক্রম। আমাদের সাক্ষ্য আইনে হেয়ারসে রুলে বলা আছে কি আপনি ডিরেক্ট হতে হবে, সাক্ষ্য হতে হবে ডিরেক্ট, কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম। কারণ এখানে আপনি যে সকল ব্যক্তিকে আপনি আদালতে এসে সাক্ষ্য দিতে পারবে না, যখন সাক্ষী মারা যায় বা সাক্ষী নিখোঁজ হয়, অনেক সময় সাক্ষী অসুস্থ হয়ে পড়ে, অথবা সাক্ষী অনেক দূরে থাকে, যাকে মানে আদালতের পক্ষে আনা অনেক আপনার কষ্টের একটা বিষয় থাকে, অনেক খরচের একটা বিষয় থাকে, সেই সমস্ত ক্ষেত্রে বলছে যে আপনার এই যে ব্যতিক্রমটায় বলা আছে 32 এবং 33-এ, যে আপনার পূর্ববর্তী বক্তব্য এই ক্ষেত্রে, এখানে 8টা ক্ষেত্র বলা আছে। আপনি 32 নম্বর সেকশনে 8টা ক্ষেত্র বলা আছে, ডাইং ডিক্লারেশন, কোর্স অফ বিজনেস, এবং আরো যে আপনার আরো 6টা বিষয় বলা আছে, এগুলো আপনারা একটু ভালোভাবে নোট থেকে দেখে নেবেন। 33 নম্বরে বলা আছে আপনার, 33 নম্বর বলা আছে যে মানে কোন পূর্ববর্তী মামলায় যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দেয়, হ্যাঁ, পূর্ববর্তী মামলায় যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দেয়, তো ওই বিষয়টাকে আপনি কিন্তু তখন আবার আনতে পারবেন। হ্যাঁ, তখন সাক্ষ্য হিসেবে আনা যাবে। যে ক্ষেত্রে এই একই কথা বলছে যে কোনো ব্যক্তিকে যদি মারা যায়, কোনো ব্যক্তিকে যদি আপনি খুঁজে না পান, বা এই ক্ষেত্রে তখন ওনার ওই যে পূর্ববর্তী যে সাক্ষ্যটা, উনি যে সাক্ষ্য দিয়েছে একটা মামলায়, ধরেন একটা ট্রায়াল মামলায় উনি সাক্ষ্য দিয়েছে, ওইটা আপিল হওয়ার আগে উনি মারা গেছে, তাহলে ওনার ওই যে পূর্ববর্তী বক্তব্য, ওইগুলো আপনি আনতে পারবেন। ঠিক আছে। এখানে আপনি এই 32 আর 33-এর পার্থক্য করে দেখবেন। আমি নোট দিয়েছিলাম সম্ভবত, স্মার্ট নোটটা, স্মার্ট যে ইজি নোটটা আমাদের মেহেদী হাসান ভাই সম্ভবত মনে হয় একদিন দিয়েছিলাম, স্মার্ট নোটটা আপনার 32 এবং 33-এর পার্থক্য পেয়েছেন, মনে আছে? হ্যাঁ, ওইগুলা একটু দেখে নিবেন, কারণ ওইগুলো আপনি পার্থক্য করতে পারলে ভালোভাবে বুঝতে পারবেন। আপনি পার্থক্য না করলে কিন্তু অনেক সময় একই রকম মনে হয়, 32-33 একই রকম মনে হয়, কিন্তু 32টা হচ্ছে আপনার সাধারণ বিষয়, আর 33টা হচ্ছে আপনার জুডিশিয়াল প্রসিডিং এর ভিতরে। হ্যাঁ, তাহলে আপনি 34, 35, 36, 37, 38, এখানে আপনি ওই কিছু কিছু বিষয় আপনার বলা আছে। ঠিক আছে, যে কিভাবে আপনি কোন বিষয়টাকে আপনি আদালতে প্রমাণ হিসেবে আনতে পারবেন, একটা বই হইলে সেটাকে কিভাবে নিতে পারবেন,
তারপর কোর্স অফ বিজনেসের কথা বলা আছে, যদি কোনো ব্যক্তির দৈনন্দিন কাজ লেখা থাকে সেটাকে আপনি সাক্ষ্য হিসেবে আনতে পারবেন। তারপর যদি বিদেশি কোনো আইন থেকে সেটাকে আপনি নিতে পারবেন। হ্যাঁ, আর 39 নম্বরে যাই বলছে যে আপনার যে আপনি কতটুকু নিবেন, যে যতটুকু প্রয়োজন ততটুকু নিতে হবে। এখন একটা জায়গায় ধরেন 1000 পৃষ্ঠা আছে, এখন 1000 পৃষ্ঠা আপনার আদালতের তো দেখার সময়ও নেই, বা আদালতে আপনি আপনার প্রেজেন্ট করারও দরকার নেই। ওখান থেকে বলছে আপনার সাক্ষ্য দিতে যতটুকু প্রয়োজন বা রিলিভেন্সি অফ ফ্যাক্টের যতটুকু প্রয়োজন অতটুকু আপনি আনতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনার 40, 41, 42, হ্যাঁ, এবং 43, 44, এখানে আপনার রায় সম্পর্কে বলা আছে। যেমন 43 নম্বর সেকশনে বলা আছে হচ্ছে সাধারণ নিয়মটা, যে আপনার রায় প্রাসঙ্গিক না। সাধারণ জেনারেল রুল হচ্ছে রায় প্রাসঙ্গিক না। তারপরে আপনার 40, 41, 42 এবং 44 এই সেকশনগুলো বলছে এই ক্ষেত্রে রায় প্রাসঙ্গিক। যেমন আপনার 40-এ বলছে পূর্ববর্তী রায় দ্বিতীয় মামলায় প্রাসঙ্গিক, ওই যে আমরা রেস জুডিকাটা নাকি, হ্যাঁ, বিচারে, হ্যাঁ, রেস জুডিকাটা এইটা বলা আছে। 41 নম্বরে আপনি দেখবেন যে ওই যে বিষয়গুলো বলা আছে। ঠিক আছে, হ্যাঁ, এই সব বিষয়গুলো আপনারা 44 পর্যন্ত দেখবেন। তারপরে আপনারা দেখবেন যে আপনার 45 থেকে আপনার হচ্ছে 51 পর্যন্ত আপনার আছে এক্সপার্ট ওপিনিয়ন, অর্থাৎ আপনার এই যে ফরেন্সিক যে বিষয়গুলো থাকে এগুলো একটু ভালো করে দেখবেন। এখানে আপনার কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে 45-এর এ মনে হয় নাকি, ফিজিক্যাল ফরেন্সিক এভিডেন্স। হ্যাঁ, এই বিষয়গুলোকে আপনারা ওইখান থেকে একটু দেখবেন। খুবই ইজি বিষয়, কিন্তু এভিডেন্স একটার মতো, মানে একটা যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন যে খুবই ইজি একটা সাবজেক্ট, এবং পড়া একটা আলাদা একটা মানে আপনার পড়তে মন চাবে, আপনার জানার আগ্রহ থাকবে যে আপনি কি কি জানবেন। আপনি জানবেন না যে একটা এক্সপার্ট ওপিনিয়ন কিভাবে আপনার দেয়, কারা নেয়, কাদের এক্সপার্ট ওপিনিয়ন। তারপর আপনার ওই যে হাতের লেখার বিষয় আপনার বলা আছে, যে কারা আপনার হ্যান্ড রাইটিং এর বিষয় এগুলা দেখবেন যে কিছু কিছু পয়েন্ট লেখা আছে যেগুলো আপনার ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ, এগুলা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, এবং আপনারা সবসময় এগুলা পড়ার জন্য আপনার আগ্রহ থাকবে আপনি যদি ভালোভাবে বুঝে পড়তে পারেন। তারপরে আপনার 52 থেকে 55 আছে আপনার চরিত্র বিষয়ে, যে দেওয়ানি মামলার ক্ষেত্রে আপনার সাক্ষীর চরিত্র বিষয়ে প্রশ্ন করা যাবে কিনা, ফৌজদারি মামলায় প্রশ্ন করা যাবে কিনা। ঠিক আছে, তো এই সব বিষয় আপনারা দেখবেন যে দেওয়ানি মামলার ক্ষেত্রে কি বলা আছে, যে দেওয়ানি মামলায় প্রাসঙ্গিক না চরিত্র, আর ফৌজদারি মামলায় হচ্ছে ভালো চরিত্র প্রাসঙ্গিক, খারাপ চরিত্র প্রাসঙ্গিক না। কিন্তু আসামি যদি ভালো চরিত্র দাবি করে সেক্ষেত্রে প্রসিকিউশন তখন খারাপ চরিত্র আনতে পারবে। এই বিষয়গুলো বলা আছে। ঠিক আছে, তারপর আপনার ক্ষতিপূরণের মামলায় চরিত্র প্রাসঙ্গিক, এই বিষয়গুলো আপনারা একটু নোট থেকে ভালোভাবে দেখবেন। নোটে আমি বিস্তারিত লিখে দিয়েছি সুন্দরভাবে। তারপরে আপনার 56 থেকে 58 এখানে বলা আছে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট, অর্থাৎ আদালত যে সকল বিষয় আদালতে প্রমাণ করতে হয় না। তো এখানে 57 নম্বর সেকশনে আপনার 11টা পয়েন্ট আছে। এই 11টা পয়েন্ট আপনারা মনে রাখবেন। ঠিক আছে, যেমন দেশের আইন, যুদ্ধের আইন, সংসদে পাশ হয় আইন, সিল দেয়, তারপর হচ্ছে গেজেটেড কর্মকর্তা, স্বীকৃতি, বন্ধু দেশের নাম, পতাকা, মহাদেশ, টাইম জোন, ছুটি থাকে, যদি দেশের মানচিত্র অতিক্রম করতে চায় সেক্ষেত্রে মানচিত্র কোথায় দেশের, এটা এইসব বিষয় থাকবে। তারপর হচ্ছে যুদ্ধ যখন চলবে কতদিন চলবে, কিভাবে চলবে, এইসব বিষয় বলা আছে আপনার 9 নম্বরে। 10 নম্বরে বলা আছে আদালতে সবার পরিচয় উন্মুক্ত থাকা উচিত। ঠিক আছে, তারপর সড়ক ও জনপথের নিয়ম, এই বিষয়গুলো আপনার এই 11টা বিষয় আপনারা মনে রাখবেন। আর 58 নম্বরে আপনার বলা আছে যে স্বীকৃতি বিষয় প্রমাণের দরকার নাই, যদি স্বীকৃতি বিষয় হয় তবে আদালত ন্যায় বিচারের স্বার্থে যদি মনে করে সেক্ষেত্রে প্রমাণ চাইতে পারে। 59 আপনার বলা আছে যে লিখিত বিষয় ছাড়া সব ক্ষেত্রে ওরাল এভিডেন্স প্রমাণ করা যায়, লিখিত বিষয় ছাড়া। আর সাইডে বলছে আপনার এই যে আমরা হেয়ারসে রুল যেটাকে বলি, ঠিক আছে, যে আপনার ওরাল এভিডেন্স সবসময় ডিরেক্ট হইতে হবে, সরাসরি দেখা, নিজে শোনা, অনুভব করা নিজে, অথবা নিজের মতামত দেওয়া। এই বিষয়টা মনে রাখবেন। এই 4টে বিষয় আছে এখানে। তারপর হচ্ছে আপনার দালিলিক সাক্ষ্য দিয়ে দেখবেন 61তে বলা আছে দলিলের বিষয়বস্তু প্রমাণ। ঠিক আছে, দলিলের বিষয়বস্তু আপনি প্রমাণ করতে হইলে হয় প্রাইমারি এভিডেন্স না হয় সেকেন্ডারি এভিডেন্স। 61তে এই কথাটাই বলছে যে আপনার
দলিলের দলিলের বিষয়বস্তু আপনি দুইভাবে প্রমাণ করতে পারবেন, একটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স দিয়ে আর একটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স দিয়ে। তাই 62তে বলছে প্রাইমারি এভিডেন্স আর 63তে বলছে আপনার সেকেন্ডারি এভিডেন্স। তাই 62তে কি বলছে, 62তে মূল কাগজ যে অরিজিনাল যে বিষয়গুলো, অরিজিনাল যে ডকুমেন্টস গুলো আদালতে উপস্থাপন করা হয় সেইগুলোই হচ্ছে আপনার প্রাইমারি এভিডেন্স। ঠিক আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন যে প্রাইমারি এভিডেন্স বিষয়গুলো। আর সেকেন্ডারি এভিডেন্সটা আপনারা দেখবেন যে সেকেন্ডারি এভিডেন্সের এখানে বলা আছে 5টা বিষয় বলা আছে, যেমন এই 5টা বিষয় আপনারা একটু মনে রাখবেন। ঠিক আছে, সার্টিফাইড কপি যেটাকে আমরা জাবেদা বলি বা অনুলিপি বলি, হ্যাঁ। তারপর হচ্ছে মেকানিক্যাল প্রসেসে যে কপিগুলো তৈরি হয়, যেমন আপনার ফটোকপি, হ্যাঁ, যন্ত্র দ্বারা তৈরি যে কপি। তারপরে বলা আছে আপনার যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কপিস মেড ফ্রম অর কম্পার্ড উইথ দ্য অরিজিনাল, মূল কপি থেকে তৈরি বা তুলনা করা যে কপি হয়। ঠিক আছে, তারপর হচ্ছে কাউন্টার পার্ট অর্থাৎ বিপরীত কপি যেটা, আরেকটা হচ্ছে ওরাল অ্যাকাউন্ট। ঠিক আছে, নিজ চোখে দেখছে বা তার বিষয়বস্তু আদালতে মুখে বর্ণনা করে, যেমন ধরেন একটা ব্যাংকের হিসাব রক্ষক, উনি ব্যাংকের সব হিসাব তো আদালতের পক্ষে দেখা সম্ভব না, তো উনি দেখে যদি বলে সেটাও আপনাকে আপনার সেকেন্ডারি এভিডেন্স হিসেবে কাউন্ট হবে। এই বিষয়টা বলা আছে। 63টা ভালো করে পড়বেন। 64তে বলছে আপনার প্রতিটি দলিল আদালতে প্রমাণ করতে হলে মূল দলিল উপস্থাপন করতে হবে। আপনার আদালতে কোনো বিষয় প্রমাণ করতে হলে মূল দলিল আদালতে উপস্থাপন করতে হবে, এটা হচ্ছে আপনার জেনারেল রুল। 64 বলছে। আর এখানে বলছে সেকশন 65 এ উল্লিখিত নির্দিষ্ট পরিস্থিতিতে সেকেন্ডারি এভিডেন্স গ্রহণযোগ্য। ঠিক আছে, যদি নির্দিষ্ট পরিস্থিতিতে আপনার এই যে 65তে আমরা 7টা বিষয় পাবো, এই 7টা বিষয় থাকলে সেক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স, এই 7টা কন্ডিশনের যে কোনো একটা যদি আপনি ফিল আপ করতে পারেন সেক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবেন। এখানে কি বলছে, 7টা বিষয় বলছে যে মূল দলিল প্রতিপক্ষের বা অন্য কারো কাছে আছে, নোটিশ দেওয়ার পরও সে দলিল হাজির না করলে, ঠিক আছে, তখন ফটোকপি বা অনুলিপি আপনি দিয়ে সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবেন। এখানে মূল দলিল প্রতিপক্ষের বা অন্য কারো কাছে আছে কিন্তু আপনি নোটিশ দেওয়ার পরও সে দলিল হাজির করে নাই, সেই ক্ষেত্রে পারবেন। তারপরে বলছে প্রতিপক্ষ লিখিতভাবে যদি দলিলের অস্তিত্ব বা বিষয়বস্তু স্বীকার করলে সেক্ষেত্রে আপনি সেকেন্ডারি এভিডেন্স আনতে পারবেন। তারপর হচ্ছে মূল দলিল যদি নষ্ট হয়ে যায়, হারানো যায় বা যুক্তিসঙ্গত আপনি আদালতে কারণ দেখাইতে পারেন যে এই জন্য মূল দলিল আনা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, আগুনে পুড়ে গেছে অথবা হারিয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবেন। তারপর হচ্ছে মূল দলিল যদি সহজে সরানো না যায়, যে অনেক বড় একটা দলিল, এখন এই দলিলটা আপনি সরাতে পারছেন না, সেক্ষেত্রে কি করবেন, তখন বলছে আপনি তখন সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবেন। ঠিক আছে, অথবা যদি আপনি আইন অনুযায়ী সার্টিফিকেট কপি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। ঠিক আছে, আপনার ওই যে আমরা কি বলি ওটাকে, ওই যে সার্টিফিকেট কপি আনি না আমরা ভূমি রেজিস্ট্রেশন অফিস থেকে, অবিকল নকল লেখা থাকে না, ওই কথাটা বলছে যে সার্টিফিকেট কপি আমরা যেটা 76 নম্বর সেকশনে পাবো সার্টিফিকেট কপি। হ্যাঁ, যদি মূল দলিলগুলো বেশি সংখ্যক হয়, যেমন অনেক দলিল, হাজারো দলিলের হিসাবের খাতা, কেবল ফলাফল প্রমাণ করতে হয়, তাহলে যিনি এসব হিসাব পরীক্ষা করেছিলেন তিনি ওরাল এভিডেন্স দিতে পারবেন। এই 7টা বিষয় কিন্তু আপনার বলা আছে। ঠিক আছে, তাহলে আমরা এরপরে দেখবো আমরা যে পাবলিক ডকুমেন্টস, প্রাইভেট ডকুমেন্টস। হ্যাঁ, পাবলিক ডকুমেন্টস কোনগুলা, প্রাইভেট ডকুমেন্টস কোনগুলা। আপনি পাবলিক এবং প্রাইভেট ডকুমেন্টস তো আপনি যদি তুলনা করতে না পারেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে পাবলিক এবং প্রাইভেট ডকুমেন্টস কি। ঠিক আছে, সরকারি যে নথিগুলা, আদালতের রায়, এফআইআর, জন্ম মৃত্যু নিবন্ধন, সরকারি রেজিস্টার, সরকারি কর্তৃপক্ষ দ্বারা রক্ষণাবেক্ষিত, হ্যাঁ, যে আপনার ডকুমেন্টস থাকে, এভরিথিং পাবলিক ডকুমেন্টস। আর প্রাইভেট ডকুমেন্টস এটা নোট থেকে আপনারা ভালো করে একটু দেখবেন। ঠিক আছে, 74, 75 আর 76 বলছে পাবলিক দলিলের সার্টিফিকেট কপি, যেটা সার্টিফিকেট কপির কথা আমরা বললাম, যে সার্টিফিকেট কপিটা আপনি ওখান থেকে দেখে নেবেন যে কোন কোন বিষয়গুলোকে আমরা সার্টিফিকেট কপি করতে হলে কি কি বিষয়গুলো থাকতে হবে। তারপরে আপনার এই যে আপনার 79 থেকে আপনার 90 79 থেকে 90 এখানে আপনি শ্যাল প্রিজিউম, মে প্রিজিউম কোন কোন বিষয়গুলো আছে। ঠিক আছে, 89 থেকে আপনার 85 পর্যন্ত আছে আপনার শ্যাল প্রিজিউম। তারপর হচ্ছে আপনার মে প্রিজিউম, 89 মনে হয় আবার শ্যাল প্রিজিউম। হ্যাঁ, 89 তে আছে কি আপনার নোটিশ প্রদানের পর উপস্থাপন না করা বৈধ দলিল।
সেক্ষেত্রে শ্যাল প্রিজিউম, আদালত শ্যাল প্রিজিউম হিসেবে আপনার ডকুমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা 89 থেকে 79 থেকে আপনার 90 এ পর্যন্ত হচ্ছে আপনার প্রিজাম্পশন করবে আপনার ডকুমেন্টের উপরে, আর ঘটনার উপরে প্রিজাম্পশন করবে 114-তে 9টা বিষয় আছে। হ্যাঁ, ওটা আমরা পড়বো। তাহলে এই বিষয়গুলো আপনারা দেখবেন, এবং ওখানে আপনার যে 90-তে আছে আপনার 30 বছর, 90-তে আছে আপনার 5 বছরের যে 30 বছরের পুরনো দলিল আছে 90-তে, 90-তে আছে আপনার 5 বছরের ওই যে আপনার ডিজিটাল যে রেকর্ড, এগুলো হচ্ছে মেপ্রিজিউম। ঠিক আছে, 101 থেকে আপনার 114, 115 থেকে 117 এগুলো গুরুত্বপূর্ণ। আমরা 10 মিনিটের ব্রেক নিব, এরপরে আমরা এই বিষয়গুলো একটু দেখব। উনিই প্রমাণ করবেন। আর 102-তে বলছে যিনি রায়ে হেরে যাবেন, যদি কোনো ক্ষেত্রে যিনি রায়ে হেরে যাবেন তিনি মামলা প্রমাণ করবেন। ঠিক আছে, 103-এ বলছে যিনি নির্দিষ্ট বিষয় জানেন, ঠিক আছে, অনার্স অফ প্রুফ যেটা, তিনি সেই বিষয়ে প্রমাণ দিবেন। তারপরে আপনার 104-এ বলছে যে শর্ত পূরণ যদি বাধ্যতামূলক থাকে কোনো ক্ষেত্রে, যে প্রমাণ দিতে চায় তাকে আপনার শর্তটা আগে পূরণ করতে হবে। যেমন আপনার ডাইং ডিক্লারেশনের ক্ষেত্রে আপনি দেখেন যে আগে আপনার ডাইং ডিক্লারেশন প্রমাণ করতে হলে মৃত্যুর যে শর্ত আছে, আপনার মৃত্যুর প্রমাণ আগে দিতে হবে যে উনি মারা গেছেন। এই বিষয়টা বলা আছে আপনার 104-এ। আর 105-এ বলা আছে আপনার যিনি ব্যতিক্রম দাবি করবেন, জেনারেল এক্সেপশন, যেটা আমরা 76 থেকে 106-এর মাঝে পাবো। সেই জেনারেল এক্সেপশন যখন আপনার যিনি দাবি করবেন, বা জেনারেল এক্সেপশন ব্যতিক্রম যিনি দাবি করবেন তিনি সেটা প্রমাণ করবেন। তারপরে 106 বলছে আপনার যার বিশেষ জ্ঞান আছে, ফ্যাক্টের যার বিশেষ জ্ঞান আছে তিনি প্রমাণ করবেন। ঠিক আছে, 107-এ আপনার বলা আছে যে 30 বছর জীবিত থাকলে যিনি বলবেন মারা গেছে সে প্রমাণ দিবে, যে বলবেন মারা গেছে। আর 7 বছর যদি না দেখা যায় কাউকে, সেক্ষেত্রে যিনি বলবেন জীবিত আছে তাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, 109-তে বলছে সম্পর্ক অস্বীকার করলে তাকেই প্রমাণ করতে হবে। সম্পর্ক কোনটা? আপনার যে পার্টনারশিপ বা এইসব বিষয় যে থাকে আপনার বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে আপনার থাকে না, সেই ক্ষেত্রে বলছে যিনি সম্পর্ক অস্বীকার করবেন তাকেই প্রমাণ করতে হবে। আর 110 হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সিভিল মামলার ক্ষেত্রে, বলছে মালিকানা যিনি দাবি করবেন তাকেই প্রমাণ করতে হবে। যিনি দখলে আছেন আদালত ধরে নেবে স্বাভাবিকভাবে তিনিই মালিক, কিন্তু আপনি যদি বলেন না ওই জমির মালিক আমি, সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে। এটা বলছে আপনার 110-এ। 111-তে বলছে অ্যাক্টিভ কনফিডেন্সে যিনি থাকবেন তিনি প্রমাণ দেবেন। অ্যাক্টিভ কনফিডেন্স কোনটা? যেমন ছাত্র শিক্ষক হচ্ছে অ্যাক্টিভ কনফিডেন্স, লয়ার ক্লায়েন্টের ক্ষেত্রে লয়ার হচ্ছে অ্যাক্টিভ কনফিডেন্স। এরকম মানে যিনি উঁচু পদে যিনি থাকবেন বা বেশি যিনি জ্ঞানী থাকবেন দুইজনের ভিতরে, সেই ক্ষেত্রে বলছে অ্যাক্টিভ কনফিডেন্স যিনি আস্থাভাজন, মানে যার উপরে মানুষ আস্থা রেখে কথা বলে তাকেই প্রমাণ করতে হবে। ঠিক আছে, যদি কোনো গুড ফেইথের বিষয় হয় সেক্ষেত্রে যে গুড ফেইথ ব্রিজ হয় নাই, এটা ওই অ্যাক্টিভ কনফিডেন্সে যিনি থাকবেন ওনাকেই প্রমাণ করতে হবে। আর 112টা হচ্ছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 112টা হচ্ছে আপনার মানে আমাদের এই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনার লেজিটিমেসি চাইল্ড। ঠিক আছে, আমরা যেটা জানি যে যদি আপনার বিবাহ বৈধ হয়, আর আপনি যদি বৈধ বিবাহ চলাকালীন যদি 280 দিনের ভিতরে স্ত্রী যদি অন্য কোথাও বিবাহ না করে, সেক্ষেত্রে সেই যে জন্মগ্রহণ করা শিশুকে বলা হয় লেজিটিমেসি চাইল্ড, অর্থাৎ এটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ। এটাকে কোনোভাবেই আপনি খণ্ডাইতে পারবেন না, শুধুমাত্র যদি নো অ্যাক্সেস, এখানে একটা মানে আপনার বলা আছে যে নো অ্যাক্সেস, অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ কোনোভাবেই শারীরিক সম্পর্ক হয় নাই, এইটা যদি আপনি প্রমাণ করতে পারেন ওই 280 দিনের ভিতরে যে আপনি দেশের বাহিরে ছিলেন, অথবা কোনোভাবে নো অ্যাক্সেস হয়েছে, মানে আপনার সাথে কোনো অ্যাক্সেস হয়নি তার, ঠিক আছে, শারীরিক কোনো মিলন ঘটেনি, সেই ক্ষেত্রে তখন সেটা হবে লেজিটিমেসি চাইল্ড, এবং এটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ। হ্যাঁ, আর 113 বাংলাদেশে অমিট, 114-তে আপনার বলছে ওই যে চোর বা তার সহযোগী, ঠিক আছে, সেই কথাগুলো এখানে বলা আছে। 9টা বিষয় আছে। চোরাই মাল যদি চুরির পর কারো কাছে পান, তাহলে আদালত ধরে নেবে সে চোর অথবা চোরের সহযোগী বা জেনে শুনে চোরাই মাল রাখছে। ঠিক আছে, তারপর বলতে আছে আপনার বিল অফ এক্সচেঞ্জের কথা বলা আছে। হ্যাঁ, চেক গ্রহণ যদি স্বাক্ষরিত হয়
সেক্ষেত্রে আদালত ধরে নেবে যে আপনি কোনো না কোনো কারণে তারা স্বাক্ষরিত চেক দিছেন, ঠিক আছে। যদি আপনার স্বাক্ষর করার চেক অন্য কারো কাছে পাওয়া যায়, অবশ্যই তার কাছে আপনি কোনো না কোনো ভাবে লাইবেল, যার কারণে স্বাক্ষরিত চেক আপনি তার কাছে দিয়েছেন। তারপরে হচ্ছে আপনার 3 নম্বরটা হচ্ছে আপনার সাহায্যকারী দলিল চেক গ্রহণ স্বাক্ষরিত। আচ্ছা, তারপর 4 নম্বরটা হচ্ছে আপনার নদীর প্রবাহ, আদালতের আদেশ রেকর্ড, ঠিক আছে, আদালতের যে কার্যক্রমগুলা, এই বিষয়গুলো এখান থেকে 9টা বিষয় আছে, আপনারা একটু দেখবেন। ঋণের কাগজ যদি আপনি ঋণ গ্রহীতার কাছে পান, সেক্ষেত্রে মনে করবেন যে আপনি ঋণ পরিশোধ করছেন বিদায় আসল কাগজ আপনার কাছে, ঠিক আছে। তারপর হচ্ছে ওই দলিল না দেখানো একটা বিষয় আছে, উত্তর না দিলে কিছু লুকাচ্ছেন, এটা আদালত প্রিজিউম করবে। ঘটনার ক্ষেত্রে এই 9টা হচ্ছে প্রিজাম্পশন, যে এই ঘটনার উপরে আদালত প্রিজিউম করবে, অর্থাৎ এটা হচ্ছে আদালত সত্য ধরে নিতে পারে, আবার প্রমাণও চাইতে পারে। এটা হচ্ছে আদালতের বিষয়, যে আপনাকে প্রিজিউমের ক্ষেত্রে সত্য ধরে নিতে পারে, আবার প্রমাণও চাইতে পারে, আরো প্রমাণ চাইতে পারে, ঠিক আছে। আপনি যদি কোনো ডাকে চিঠি দেন, তাহলে মনে করবেন যে চিঠি পৌঁছেছে। এই বিষয়গুলো কিন্তু এখানে 9টা বিষয় আছে, আপনারা একটু দেখে নেবেন। আর 115 থেকে 100 আমরা দেখবো 117। একশো 15 থেকে 117 আমরা দেখব, যে এখানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টাপেল, হ্যাঁ, স্টাপেল হচ্ছে আপনার যে স্বকার্যজনিত যে বাধাটা, অর্থাৎ যে ব্যক্তি নিজের কথা বা কাজে অন্যকে বিশ্বাস করায়, আপনার কথা বা কাজে আপনি অন্যকে বিশ্বাস করান, এবং সেই বিশ্বাসের ভিত্তিতে সে পরে সেই কথার বিপরীতে তখন কিন্তু যেতে পারবে না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নিজের কথা বা কাজে অন্যকে বিশ্বাস করায় কোনো একটা বিষয়, সে বিশ্বাসের পরে সেই কথার বিপরীতে ওই যে ব্যক্তি বলছে উনি যেতে পারবেন না। এটা হচ্ছে আপনার এস্টপেল নীতি, ঠিক আছে। এস্টপেলটা হচ্ছে একটা আইন সিদ্ধ নীতি, ঠিক আছে। এটা হচ্ছে একটা দেওয়ানি বিষয়, আর এটা হচ্ছে আপনার আইনি বিষয়, ঘটনাগত বিষয় নয়। যদিও ঘটনাগত, কিন্তু ঘটনাগত বিষয় না, এটা হচ্ছে আইনি বিষয়। এস্টপেল হচ্ছে আইনি বিষয়, এটা সবসময় জানবেন যে এস্টপেল হচ্ছে একটা আইনি বিষয়, ঠিক আছে। প্রকাশ্য আইনের বিরুদ্ধে কিন্তু কাজ করে না। প্রকাশ্যে যদি কোনো আইন লেখা থাকে তার বিরুদ্ধে কাজ করবে না। আর এস্টপেল অনলি মামলার কারণ নয়, শুধু এস্টপেলের কারণে মামলা করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি কিছু বলে, সেক্ষেত্রে আপনি তার সেই বলা কথার উপরে আপনি মামলা করতে পারবেন না, ঠিক আছে। আর একটা বিষয় জানবেন যে এস্টপেল নট কনক্লুসিভ প্রুফ, এস্টপেল চূড়ান্ত প্রমাণ না। এই কথাটা বলা আছে 115-তে। আর 116-তে বলছে আপনার যে ব্যক্তি, সরি, 116-তে বলছে ভাড়াটিয়া যতদিন সে ভাড়াটিয়া থাকবে, ঠিক আছে, ভাড়াটিয়া তার মালিকানা, তার বাড়িওয়ালার মালিকানা অস্বীকার করতে পারবে না। একজন ভাড়াটিয়াকে আপনি বিশ্বাস করে আপনার বাসায় ভাড়া দিলেন, কিন্তু উঠে উনি আপনার মালিকানা অস্বীকার করতে পারবেন, ওই বাসায় উঠে আপনার মালিকানা অস্বীকার করতে পারবে না। ভাড়াটিয়া সারা জীবন ভাড়াটিয়া, এই কথাটা মাথায় রাখবেন যে ভাড়াটিয়া সারা জীবন ভাড়াটিয়া, সে কখনো মালিককে অস্বীকার করতে পারবে না, ঠিক আছে। আর হচ্ছে আপনার 117-তে বলছে যে আপনার লাইসেন্সি, হ্যাঁ, যদি আপনি কোনো ব্যক্তি, যে ব্যক্তি অন্যের কথা বা অনুমতিতে কিছু গ্রহণ করেছে, সে পরে সেই ব্যক্তির অধিকার বা ক্ষমতা অস্বীকার করতে পারবেন। যদি কোনো ব্যক্তির কাছ থেকে আপনি মানে লাইসেন্স পান কোনো বিষয়ে থাকার, বা আপনি কোনো একটা কিছু গ্রহণ করার, সেক্ষেত্রে আপনি ওই ব্যক্তির মালিকানা আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি ধরেন একটা আম বাগান, আপনি লাইসেন্স দিল এক ব্যক্তি আপনাকে, যে আমের সিজনে আপনি আমের ফল খাবেন, কিন্তু আপনি ওনার মালিকানা বা মানে ওই বাগানের মালিকানা অস্বীকার করতে পারবেন। লাইসেন্স নেওয়ার পরে আপনি ওনার বাগানের মালিকানা অস্বীকার করতে পারবেন না। এই বিষয়টা বলছে 117-তে। তারপরে আপনার 118, হ্যাঁ, 118, 119 এবং 120, এই 3টে সেকশন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 118-তে বলছে আপনার সাক্ষী, মানে কারা যোগ্য সাক্ষী, সাক্ষীর যোগ্যতাটা কি, ঠিক আছে। তো
118তে বলছে পৃথিবীর সবাই যোগ্য সাক্ষী, পৃথিবীর সবাই হচ্ছে যোগ্য সাক্ষী, শুধুমাত্র একদম অতি অল্প বয়স্ক, হ্যাঁ, সবাই সাক্ষ্য দিতে পারে যদি বুঝে উত্তর দিতে পারে। পৃথিবীর সবাই যোগ্য সাক্ষী যারা বুঝে উত্তর দিতে পারে। তারপর হচ্ছে ধর্ম, বয়স, লিঙ্গ, পেশা, এটা কোনো বাধা নেই। কিন্তু এখানে কয়েকটা কথা বলা আছে, খুব ছোট বাচ্চা, অতি অল্প বয়স্ক বা খুব বৃদ্ধ, অতি বৃদ্ধ বয়স্ক যদি কোনো ব্যক্তি হয়, শারীরিক বা মানসিক রোগে ভুগছে, যাতে প্রশ্ন সে বুঝতে বা যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে না, তাকে যদি আপনি বলেন যে কি ঘটনা ঘটছে, উনি বলছে আমি তো ভাত খাই নাই, এরকম যদি উত্তর দেয়, এই ধরনের ব্যক্তি অনেকে আছে না, তাদের কথা বলছে। আর বলছে শুধুমাত্র তারাই অযোগ্য, এই ব্যক্তিরা। আর আপনার যে পাগল ব্যক্তি, আমরা যাদেরকে পাগল বলি, এই পাগল ব্যক্তিদের ভিতরে অনেকে থাকে যে সকালে পাগল থাকে রাত্রে ভালো থাকে, অথবা রাত্রে পাগল থাকে সকালে ভালো থাকে, এই ব্যক্তিরাও যোগ্য সাক্ষী। এটা বলছে আপনার ব্যতিক্রম, হ্যাঁ, এই ব্যক্তিরাও যোগ্য সাক্ষী কখন, যখন উনি ভালো থাকবেন। পাগল ব্যক্তিও যোগ্য সাক্ষী যখন, যে সময়টায় উনি সুস্থ থাকবেন। মানে দেখা যায় যে যদি ওনার দুইটা টাইমে, উনি একটা টাইমে পাগল থাকে একটা টাইমে ভালো থাকে, সেক্ষেত্রে যখন উনি সুস্থ থাকবেন তখন উনি যোগ্য সাক্ষী, এবং উনি যখন প্রশ্ন বুঝে যুক্তিসঙ্গত উত্তর দিতে পারবেন ওই টাইমটাই উনি যোগ্য সাক্ষী। এইটা বলছে আপনার 118তে। 119-এ বলছে যে যারা কথা বলতে পারেন, আমাদের সমাজের অনেক লোক আছে যারা কথা বলতে পারে না, বোবা ব্যক্তি আমরা বলি, এই বোবা ব্যক্তিও যোগ্য সাক্ষী। তারা লিখে, যদি উনি লেখাপড়া জানেন সেক্ষেত্রে উনি লিখে, অথবা উনি ইশারায়, ঠিক আছে, বোবা ব্যক্তিদের একটা ইশারায় ভাষা আছে, এই ভাষাটা অনেকে বুঝতে পারে, তাহলে উনি ইশারা করবেন, আদালতের ওই ওই বোবা ব্যক্তি বিষয়ে যিনি এক্সপার্ট উনি লিখবেন খাতায়। এই দুইটাই ডকুমেন্টস, কিন্তু এটাকে ওরাল এভিডেন্স হিসেবে কাউন্ট করবে। উনি যদি লিখে দেয় সেটাও কিন্তু আপনার কাগজে লিখতেছে, আবার উনি যদি কোনো আপনার অঙ্গি ভঙ্গি দেয় এবং সেটা যদি অন্য কেউ লেখে সেটাও কিন্তু কাগজে লিখতেছে, উভয়টাই ডকুমেন্টস, বাট এইটাকে কাউন্ট করা হবে ওরাল এভিডেন্স হিসেবে। ওকে, এটা বলছে আপনার 119-এ। আর 120-এ যদি আপনি যান, 120-এ বলছে কি, 120-এ বলছে যে দেওয়ানি মামলায় বাদী এবং বিবাদী এরা যোগ্য সাক্ষী, এবং এদের স্বামী স্ত্রীও যোগ্য সাক্ষী। আর ফৌজদারি মামলায় ব্যক্তির বিরুদ্ধে স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী। এটা বলছে আপনার 120-এ। আর 121 থেকে 100 আপনার 30 পর্যন্ত, ঠিক আছে, 121 থেকে 30 পর্যন্ত এখানে কিছু ব্যক্তিকে আপনার প্রিভিলেজ দিছে, যাদেরকে আপনি সাক্ষী হিসেবে ডাকতে পারবেন না, তাদেরকে আইন প্রিভিলেজ দিছে, তাদেরকে কিছু একটা সুযোগ দিছে যে আপনারা এই বিষয়ে আপনাদের বক্তব্য দিতে হবে না, এবং আপনাদের কখনোই সাক্ষ্য হিসেবে ডাকা হবে না। ঠিক আছে, কাদেরকে? 121-এ বলছে বিচারকদের, জজ বা ম্যাজিস্ট্রেট, তাদের আদালতের কাজ নিয়ে প্রশ্ন করা যাবে না। যদি উচ্চ আদালতের বিশেষ আদেশ থাকলে সেক্ষেত্রে জিজ্ঞাসা করা যাবে, তাছাড়া তাদেরকে কোনো বিষয়ে আপনার, তাদের কার্যক্রম বিষয়ে আপনার কোনো প্রশ্ন করা যাবে না। যদি তার সামনে অন্য কোনো ঘটনা ঘটে সে বিষয়ে আলাদা বিষয়, যদি তিনি আসার পথে রাস্তায় একজন খুন হন সেক্ষেত্রে উনি ইচ্ছা করলে সাক্ষ্য দিতে পারেন, কিন্তু তাদেরকে আপনি মানে তাদেরকে বলছে তাদের কার্যক্রম নিয়ে আপনি কোনোভাবে সাক্ষ্য হিসেবে ডাকতে পারবেন না। তারপর বলছে স্বামী স্ত্রী, আপনার হাজবেন্ড ওয়াইফের, ঠিক আছে, বিবাহ চলাকালীন, হ্যাঁ, বিবাহের যে সময়টা তারা হাজবেন্ড ওয়াইফ, তারা যে একান্ত ভাবে যে কথাবার্তা বলছে, এই বিষয়ে সাক্ষ্য হিসেবে আনা যাবে না। ঠিক আছে, এটা কিন্তু আপনার ডিভোর্সের পরেও না, তাদের সাথে কি কথা হয়েছিল, তারা কি বলছে এই বিষয়ে। ওকে, এটা বলছে 122। আর 123-এ বলছে সরকারের গোপন বা অপ্রকাশিত নথি, হ্যাঁ, সরকারের গোপন বা অপ্রকাশিত নথি, যেটা হচ্ছে আদালতের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না, কোনো ক্ষেত্রে আদালতের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না যতক্ষণ না ওই সংশ্লিষ্ট বিভাগের প্রধান সেটা প্রকাশের অনুমতি দেন। ঠিক আছে, সরকারের গোপন বা অপ্রকাশিত যেগুলো গেজেট হয় নাই, সেই ধরনের কোনো নথি আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না যতক্ষণ না সংশ্লিষ্ট বিভাগের প্রধান সেটা প্রকাশের অনুমতি দেন। এটা হচ্ছে সরকারি গোপন নীতি। ঠিক আছে, গোপন যে বিষয়গুলো থাকে অপ্রকাশিত। আর 124-এ বলছে যদি কোনো সরকারি কর্মকর্তা মনে করেন যে কোনো গোপন সরকারি তথ্য প্রকাশ করলে, সরকারের অনেক বিষয় গোপন থাকে, যুদ্ধগত বিষয় বা আপনার কূটনৈতিক অনেক বিষয় গোপন থাকে, যেটা তথ্য প্রকাশ করলে দেশের বা জনস্বার্থের ক্ষতি হবে,
যদি কোনো সরকারি কর্মকর্তা মনে করেন যে কোনো গোপন সরকারি তথ্য প্রকাশ করলে দেশের বা জনস্বার্থের ক্ষতি হবে, তাহলে তাকে সেই তথ্য আদালতে বলার জন্য জোর করা যাবে না। ঠিক আছে, এখানে পাবলিক ইন্টারেস্ট মানে আপনার জনস্বার্থের বা দেশের যদি কোনো ক্ষতি হয় এরকম কোনো বিষয় তাকে জোর করা যাবে না বা তাকে জিজ্ঞেস করা যাবে না। আর 125 হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ। 125-এ বলছে যে পুলিশ, ম্যাজিস্ট্রেট বা রাজস্ব কর্মকর্তা আদালতে বলতে বাধ্য নন যে তারা অপরাধের যা তাদের যে আপনার কোনো বিষয়ে যে কোনো একটা অপরাধের খবর কোথা থেকে পেয়েছেন। তারা তারা যে গোপন অনেক বিষয় জানে, যে পুলিশ একজনের বাড়িতে গিয়ে রেড দিল বা একজন রাজস্ব কর্মকর্তা একজনের বাড়িতে আপনার অভিযান চালালো, সেই অভিযান চালানোর যে তথ্য সে কোথায় পাইছে বা কার কাছ থেকে পাইছে এই বিষয়ে তাদেরকে প্রশ্ন করা যাবে না। ঠিক আছে, এটা গোপন রাখা তাদের অধিকার। সো এই বিষয়টা মনে রাখবেন। 125, 126, 127, 128, 129 এইগুলো বলছে আপনাদেরকে নিয়ে, আপনারা যারা ভবিষ্যৎ আইনজীবী হবেন ইনশাল্লাহ, বা আপনারা যারা জুডিশিয়াল সার্ভিসে আপনারা বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিসে আপনারা কাজ করবেন তাদের জন্য বলছেন যে আপনারা, এখানে বলছে আইনজীবীদের কথা যদিও, ঠিক আছে, আইনজীবী হিসেবে আপনারা যারা আপনাদের ক্লায়েন্টের কোনো বিষয়, হ্যাঁ, এখানে বলছে আইনজীবী তার মক্কেলের দেওয়া তথ্য, নথি বা পরামর্শ গোপন রাখবেন। তবে যদি সেই তথ্য অপরাধ করার জন্য দেওয়া হয়, তবে যদি কোনো তথ্য অপরাধ করার জন্য দেওয়া হয় বা চাকরি চলাকালীন দেওয়া কোনো প্রতারণার ঘটনা ঘটে, অথবা আপনার সাথে তার চুক্তি চলাকালীন যদি কোনো প্রতারণার ঘটনা ঘটে, তাহলে সেটি প্রকাশ করা যাবে, তাছাড়া আপনি প্রকাশ করতে পারবেন না। আর 127-এ বলছে আইনজীবীর মতো তার সহকারী, দোবাসী বা কর্মচারী এরাও এই মক্কেলের তথ্য গোপন রাখবেন, ফাঁস করতে পারবেন না। তাদেরকে এই একই গোপনীয়তা দায়িত্ব মানতে হবে। তাহলে 128, 129, 128-এ বলছে আপনার কোনো ব্যক্তি নিজে আদালতে সাক্ষ্য দিলেই এটা বোঝাবে না যে তিনি তার আইনজীবীকে সব গোপন কথা বলার অনুমতি দিয়েছেন। যদি কোনো ব্যক্তি নিজেই আদালতে কোনো বিষয়ে সাক্ষ্য দেন সেক্ষেত্রেও বোঝা যাবে না যে তার আইনজীবীকেও সব বলার অনুমতি দিয়েছেন। আর যদি তিনি তার আইনজীবীকে সাক্ষী হিসেবে ডাকেন, তাহলে আইনজীবী শুধু সেই বিষয়েই কথা বলবেন। একজন আইনজীবীকে যখন ডাকা হবে তখন শুধু আইনজীবী সেই বিষয়ে কথা বলতে পারবেন। মক্কেল নিজে জিজ্ঞেস করবে যে আপনার সামনে বসে এই কথা হয়েছিল, আপনি ছিলেন না, আপনি বলেন যে বলছি কিনা, এই ধরনের, মানে উনি আইনজীবী বাড়িয়ে কোনো কথা বলতে পারবে না, যদিও সেটা সাক্ষ্য হিসেবে ক্লায়েন্ট দিয়েছে কিন্তু আপনি বলতে পারবেন না। এই কথাটা বলা আছে আপনার 128-এ। 129-এ বলছে আইনজীবী ও ক্লায়েন্টের মধ্যে গোপন যোগাযোগ আদালতে প্রকাশ করতে কাউকে জোর করা যাবে না, কিন্তু যদি সে নিজেই সাক্ষ্য দেয় তবে ব্যাখ্যার প্রয়োজনে সীমিত অংশ আদালতে জানাইতে পারবে। 129। 130-এ বলছে মামলার পক্ষ নন এমন সাক্ষীকে নিজের সম্পত্তির দলিল বা এমন নথি আনতে বাধ্য করা যায় না যদি না তিনি লিখিতভাবে সম্মতি দেন। যদি কোনো ব্যক্তি লিখিতভাবে সম্মতি না দেন বা মামলার পক্ষ না হন, সেক্ষেত্রে তাকে কোনো দলিল আনতে বাধ্য করা যাবে না। লিখিতভাবে নোটিশ মানে লিখিতভাবে সম্মতি দিলে সেক্ষেত্রে বলা যাবে, তাছাড়া না। যদি নথি দেখালে তার নিজের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায় তবুও তাকে জোর করা যাবে না। আপনি নোটিশ না দিয়ে বা তাকে সে লিখিতভাবে এডমিসেবল না দিলে আপনি এটাকে জোর করতে পারবেন না কোনো ব্যক্তিকে যে এই নথি তোমার আনতে হবে, বা তিনি যদি মামলার পক্ষ না হন। আর 131-এ বলছে যদি কোনো নথি এমন হয় যে যার আসল মালিক তা আদালতে দিতে অস্বীকার করতে পারতেন, ঠিক আছে, এমন একটা দলিল ধরেন আপনার কাছে আছে যেটার আসল মালিক আদালতে দিবে না, মানে অস্বীকার করতে পারতেন, তিনি কোনো রুলসের ভিতরে আসতেছেন না, দলিল দিতে বাধ্যতা নাই তার, হ্যাঁ, তাহলে অন্য কোনো ব্যক্তি এসে আপনার কাছে নথিটি আছে, তাকে আপনাকে সেই নথি দিতে বাধ্য করা যাবে না, যেহেতু আপনি যার অরিজিনাল ডকুমেন্টস এর মালিক যে সে যেমন দিতে বাধ্য না আপনিও দিতে বাধ্য না। এটাই বলছে, যতক্ষণ না আসল মালিক নিজে সম্মতি দেন। যদি আসল মালিক বলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন, না হলে আপনি দিতে পারবেন না বা আপনাকে বাধ্য করতে পারবেন না। 132 বলছে আপনার একজন সাক্ষী বলতে পারবেন আমি এই প্রশ্নের উত্তর দেব না। কোন সাক্ষীকে আদালত যদি ডাকে, আদালতে আপনি গিয়ে বলতে পারবেন না যে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ এতে আমার দোষ প্রমাণ হয়ে যাবে। বলবে যে আমি যদি এটা বলতে যাই তাহলে আমার দোষও প্রমাণ হয়ে যাবে। ধরেন একটা ঘটনার সাথে, একটা ঘুষের ঘটনার সাথে একটা মার্ডার হইলো, এখন মার্ডার কেসে ওনারে তো সাক্ষ্য হিসেবে রাখা হয়েছে, এখন উনি বলতেছে যে এই ঘটনা যদি টোটাল আমি সত্য কথা সবকিছু বলি তাহলে তো আমার ঘুষের কেলেঙ্কারিটাও এসে যাবে। সেক্ষেত্রে আদালত তখন বলবে যে তুমি উত্তর দাও,
তবে সেই উত্তর তোমার বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তুমি উত্তর দাও, সমস্যা নাই, তোমার তোমার যে অপরাধের বিষয় সেটা আদালতে ব্যবহার করা যাবে না, তুমি এই ঘটনার উপরে উত্তর সঠিক তথ্য বলো। ওকে, এটা বলছে 132। আর 133 এবং 34, 133 বলছে অ্যাকমপ্লিস সাক্ষ্য, অর্থাৎ দুষ্কর্মের যে সহযোগী। হ্যাঁ, আপনার রাজসাক্ষীর ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় আপনার সহযোগী রাজসাক্ষী দেয় না, অথবা আপনার কোনো একটা মামলায় 164-তে একজনে বলল আমি এর করিম খুন করছি, এটা বলছে যে অ্যাকমপ্লিস সাক্ষ্য। ঠিক আছে, অ্যাকমপ্লিস একক সাক্ষ্যের ভিত্তিতে সাজা। তবে এই ক্ষেত্রে আদালত তার শুধু এই যে অ্যাকমপ্লিস মানে আপনার দুষ্কর্মের যে সহযোগী ওনার সাক্ষ্যের উপরে আদালত আপনার অন্য ব্যক্তিকে সাজা দিতে পারবে না, কারণ এর সাথে সাপোর্টিং অন্য সাক্ষ্য লাগবে। শুধু ওই, কারণ আপনার নিজের লাভের জন্য তো আপনি আরেকজনকে ফাঁসাতেও পারেন। ওকে, এই কথাটা বলছে যে এখানে আপনি যে আপনি আদালত আপনি অ্যাকমপ্লিস হিসেবে সাক্ষ্য দিতে পারবেন, আপনার সাক্ষ্য গ্রহণযোগ্য যদি পারিপার্শ্বিক অন্য সাক্ষ্যের সাথে রিলেটেড হয়, কিন্তু আপনার সাক্ষীর উপরে আদালত অন্য ব্যক্তিকে সাজা দিতে পারবে না। ঠিক আছে, 134 বলছে সাক্ষীর সংখ্যা, যে আপনি একটা মামলায় কতজন সাক্ষ্য দ্বারা আপনি প্রমাণ করবেন। তো এখানে বলছে যে সাক্ষীর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। ঠিক আছে, আপনি একজনেও একটা মামলা প্রমাণ করতে পারেন এবং 10 জনেও প্রমাণ করতে পারবেন। এখানে আদালত দেখবে আপনার সাক্ষীর গ্রহণযোগ্যতা কতটুকু, আপনার মানে স্মার্টনেস, সাক্ষীর যে আপনার একটা বিষয় থাকে এই বিষয়টা কতটুকু। হ্যাঁ, এটা বলছে আপনার 134-এ। আর 135 135-135-এ বলছে আপনার সাক্ষীকে কবে ডাকা হবে, কাকে আগে। কালকের ক্লাসে আমরা যেটা পড়লাম যে একজন সাক্ষীকে কবে ডাকা হবে, কাকে আগে বা কাকে পরে জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে, তা হচ্ছে আপনার ফৌজদারি এবং দেওয়ানি কার্যক্রমের উপরে বলা, মানে বলা আছে যে আপনি ফৌজদারি এবং দেওয়ানি কার্যক্রমে যেভাবে আছে ওইভাবে দেখবেন। যদি কোনো আইনে না থাকে, কোনোভাবে না পাওয়া যায়, সেক্ষেত্রে আদালতের এটা হচ্ছে আপনার ডিসক্রিশনারি পাওয়ার, তখন আদালত বিবেচনা করে কাকে আগে ডাকা হবে কাকে পরে ডাকা হবে। যে সাক্ষী, আপনার সাক্ষীর যে ক্রমটা, সাক্ষীর ক্রমটা, হ্যাঁ, সেটা কাকে কাকে আগে ডাকা হবে কবে পরে ডাকা হবে এটা বলা আছে 135-এ। ঠিক আছে, আর আদালতের 136-এ বলছে যে আদালতের ক্ষমতা। এখন এখানে বলছে যে আদালত প্রমাণ গ্রহণযোগ্য হবে কিনা বা কোনো একটা সাক্ষ্য আনলে সেই সাক্ষ্যটাকে কিভাবে রিলিভেন্ট করবে। আদালত যদি মনে করে যে এটা রিলিভেন্ট, সেক্ষেত্রে আদালত আপনার এটাকে আপনার নিতে পারবে, তখন আপনার আদালত মানে অনুমতি দিতে পারে আপনার সাক্ষ্য নেওয়ার। এবং তখন আদালত যদি কোনো শর্ত থাকে, সেক্ষেত্রে শর্ত পূরণ না করলে বা আপনি যদি লিখে আন্ডারটেকিং না দেন যে শর্তটা পূরণ করবেন, সেক্ষেত্রে আপনার ওইটা গ্রহণ করবে না। এটা বলা আছে আপনার 136-এ। আর 137টা এখানে আছে না, এখানে তো নাই, এটাই নেই। তারপরে 137 মিনিট। কাজী মেহেদী হাসান সজীব ভাই, বুঝতে কোনো সমস্যা আছে? এগুলো কিন্তু আমরা পড়ে আসছি, এই জন্য আপনার দ্রুত বললাম বা দ্রুত আমরা বলে যাচ্ছি। হ্যাঁ, সমস্যা হচ্ছে বুঝতে? কারণ এগুলো আমরা পড়ে আসছি অলরেডি, সেক্ষেত্রে আমরা তো অবশ্যই এটা জানি। জি স্যার, জি স্যার। আর আমরা কোথায় ছিলাম? 135-এ না 136-এ 137-এ 137-এ আপনার হচ্ছে মানে সাক্ষী কি কিভাবে নেওয়া হবে। ঠিক আছে, যে আপনার সাক্ষীটা কি কিভাবে নেওয়া হবে এর সংজ্ঞা দেওয়া আছে। আপনার যে এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন ও রি এক্সামিনেশন, এর সংজ্ঞা দেওয়া আছে 137-এ। আর এই যে আপনার ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন, তারপর হচ্ছে আপনার সরি এক্সামিনেশন ইন চিফ, এর ক্রমটা কেমন হবে এটা বলা আছে আপনার 138-এ। ঠিক আছে, এর ক্রমটা হচ্ছে আপনার প্রথমে হবে এক্সামিনেশন ইন চিফ, এরপর যদি বিপরীত পক্ষ চায়, যদি বিপরীত পক্ষ চায় তাহলে জেরা করতে পারবে, অর্থাৎ ক্রস এক্সামিনেশন করতে পারবে। এরপর যদি আবার
মানে মেইন পক্ষ চায় তাহলে তারা রি এক্সামিনেশন করতে পারবে। এইটা বলা আছে যে আগে এক্সামিনেশন ইন চিফ, তারপরে আপনার পক্ষ চাইলে ক্রস এক্সামিনেশন, এবং আপনার পরবর্তী পক্ষ যদি আবার মানে বাদী পক্ষ চায় তাহলে আপনার রি এক্সাম মানে প্রসিকিউশন পক্ষ আবার রি এক্সামিনেশন করতে পারবে। ঠিক আছে, এইটা বলা আছে আপনার 138, এই যে এই ক্রমটা। আর আপনার সাক্ষীর ক্রমটার কথা বলা আছে কিন্তু 135। এটা হচ্ছে সাক্ষ্যের ক্রম। আর 138 বললাম, 139 বলছে যদি আপনি কোনো একটা ডকুমেন্টস কাউকে হাজির করতে বলেন, সেক্ষেত্রে ওই ব্যক্তি কিন্তু অটো আপনার সাক্ষ্য হয়ে যাবে না। ঠিক আছে, যদি একজনকে ডকুমেন্টস নিয়ে আসতে বলেন তাহলে ওই ব্যক্তি কিন্তু আপনার মামলার সাক্ষ্য না। এবং এই কথাটাই বলছে যে শুধুমাত্র কোনো ডকুমেন্ট দাখিলের জন্য সমনপ্রাপ্ত ব্যক্তি তা দাখিল করার কারণেই সাক্ষী হয়ে যায় না, যতক্ষণ না তাকে আপনি আনুষ্ঠানিকভাবে সাক্ষী হিসেবে ডাকা হয়। যদি আপনি আনুষ্ঠানিকভাবে তাকে সাক্ষী হিসেবে রাখেন, সেক্ষেত্রে তাকে আপনি ক্রস এক্সামিনেশন করতে পারবেন, তাছাড়া আপনি তাকে ক্রস এক্সামিনেশন করতে পারবেন না, এটা বলা আছে। হ্যাঁ, যে আপনার এখানে বলছে যে নথি জমাদানকারী কোনো ব্যক্তি যদি নথি জমাদান করে, উনি যে স্বতঃস্ফূর্তভাবে জেরার মুখোমুখি হবেন, এটা কিন্তু ভুল ধারণা। এটা আপনার মনে রাখতে হবে পরীক্ষার ক্ষেত্রে, এই ট্র্যাপ গুলাকে মনে রাখতে হবে। হ্যাঁ, যে যদি কোনো ব্যক্তিকে নথি নিয়ে ডাকা হয়, ওই ব্যক্তিকে কিন্তু জেরা করা যাবে না যদি উনি আনুষ্ঠানিকভাবে যতক্ষণ পর্যন্ত সাক্ষী না হবে। আর 140 বলছে আপনার চরিত্রের যে সাক্ষী, সাক্ষীর চরিত্র নিয়ে, হ্যাঁ, চরিত্র সম্পর্কে সাক্ষ্যদানকারী সাক্ষীকেও অন্য সাধারণ সাক্ষীর মতোই ক্রস এক্সামিনেশন বা রি এক্সামিনেশন করা যাবে। এটা হচ্ছে আপনার জেনারেল রুল। ঠিক আছে, আর 141 বলছে আপনার লিডিং কোশ্চেন। হ্যাঁ, লিডিং কোশ্চেন কোনটা, এর সংজ্ঞা বলা আছে 141, অর্থাৎ যে প্রশ্নের ভিতরে উত্তর আপনার লুকায়িত থাকে সেটাই হচ্ছে আপনার লিডিং কোশ্চেন। হ্যাঁ বা না উত্তরে লিডিং কোশ্চেন, এইটা কিন্তু ভুল ধারণা অনেকের, যে হ্যাঁ বা না উত্তরে আপনার লিডিং কোশ্চেন হয় না। লিডিং কোশ্চেন হচ্ছে আপনি যে উত্তরটা জানতে চান সেই উত্তরটা যেন আপনার প্রশ্নের ভিতরে আপনার লেড আকারে থাকে, যাতে উনি ওখান থেকে আপনার উত্তরটা দিতে পারে। যে ধরেন আপনার নাম জিজ্ঞেস করলো যে আপনার নাম কি মেহেদী হাসান নিলয়, আপনি বলবেন হ্যাঁ আমার নাম মেহেদী হাসান নিলয়, তাহলে আপনার কিন্তু প্রশ্নের সাথে আপনার নামটা আমি জিজ্ঞেস করে ফেলছি। হ্যাঁ জি বলেন। নো 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 নো, এটা হচ্ছে আপনার প্রশ্নের ভিতরে আপনার অ্যান্সার লুকায়িত থাকবে। হ্যাঁ, আপনি এটা আজকে থেকে জেনে নেন। ওকে, সমস্যা নাই। তারপরে হচ্ছে আমাদের 142 বলছে আপনার লিডিং কোশ্চেন কখন করা যাবে না, হচ্ছে আপনার চিফ এক্সামিনেশনে আর রি এক্সামিনেশনে, প্রথমটা আর তৃতীয়টা। হ্যাঁ, তাহলে আপনার 143 বলছে লিডিং কোশ্চেন কখন করা যায়, অর্থাৎ জেরায় কিন্তু করা যায়, জেরায় আদালতের অনুমতি লাগে না। কিন্তু আপনি এই যে চিফ এক্সামিনেশন বা রি এক্সামিনেশনের ক্ষেত্রে আপনার লিডিং কোশ্চেন করা যাবে না, তবে হ্যাঁ বিপরীত পক্ষ আপত্তি জানালে আদালতের অনুমতি ছাড়া এক্সামিনেশন ইন চিফ বা রি এক্সামিনেশনে আপনি লিডিং কোশ্চেন করতে পারবেন না। এটা হচ্ছে আপনার জেনারেল রুল। তো এখানে বলছে আদালত বাধ্যতামূলকভাবে শ্যাল লিডিং কোশ্চেনের অনুমতি দেবে তিনটি ক্ষেত্রে। কি কি? একটা বলছে সূচনামূলক বিষয়, ইন্ট্রোডাক্টরি। আরেকটা বলছে অবিতর্কিত, কোন যে বিষয়ে বিতর্কিত হয় নাই সেই অবিতর্কিত বিষয়ে ইতিমধ্যে পর্যাপ্ত ভাবে প্রমাণিত, যেটা ইতিমধ্যে পর্যাপ্তভাবে প্রমাণিত হয়েছে সে বিষয়ে। এই তিনটে বিষয়ে আপনার অনুমতি দেবে। এছাড়া আপনার আদালতের অনুমতি ছাড়া আপনি লিডিং কোশ্চেন করতে পারবেন না চিফ এক্সামিনেশনে এবং এক্সামিনেশন চিফ এবং রি এক্সামিনেশনে। আর 143 বলছে আপনার ক্রস এক্সামিনেশনে লিডিং কোশ্চেন করা যাবে। এখানে সেকশন এই 142 মতো আমরা যে পড়লাম, আদালতের পূর্ব অনুমতির কোনো বাধ্যবাধকতা নাই, আপনি লিডিং কোশ্চেন 100 জেরায় করতে পারবেন। আর 144 144 145 এগুলো একটু আপনারা দেখবেন। হ্যাঁ, যে 144 বলছে আপনার যে সাক্ষী মৌখিকভাবে সাক্ষ্যের সময় যদি কোনো কন্ট্রাক্ট গ্রান্ট বা প্রপার্টির অন্য কোনো ডিসপোজিশন সম্পর্কে বলেন যে তার ডকুমেন্টে ছিল। ও এখানে বলছে যে যদি সাক্ষী
মৌখিক সাক্ষ্যের সময় আপনি একটা মৌখিক সাক্ষ্য মানে একজন সাক্ষী যখন মৌখিক সাক্ষ্য দেয়, সেই মৌখিক সাক্ষ্য দেওয়ার সময় যদি উনি মুখে বলে যে এই বিষয়টা কোনো জায়গায় লিখিত আছে, ঠিক আছে, কোনো জায়গায় লিখিত আছে, ডকুমেন্টে ছিল, তাহলে অথবা এমন কোন ডকুমেন্টের কন্টেন্ট অথবা কোন ডকুমেন্টের একটা কন্টেন্ট সম্পর্কে বলতে শুরু করেন যে আদালতের মতে উপস্থাপন করা উচিত, যে আদালত একটা মানে দলিলের কথা বললো যে এই দলিলে এখানে আমি লেখা দেখছি 15 শতক বা 15 শতক 13 গন্ডা এইভাবে একটা লেখা আছে, তো উনি দলিলের কথা বলছে, তাহলে আদালতের মনে হবে যে দলিলটাই উপস্থাপন করা উচিত, এটা আদালতের তখন মনে হবে। বা কোনো একটা বিষয় যদি বলে যে এই বিষয়টা অমুক জায়গায় লিখিত আছে, হ্যাঁ, তাহলে বিপরীত পক্ষ সেই ডকুমেন্ট উপস্থাপন না করা পর্যন্ত সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার অধিকার প্রমাণে বা অথবা যদি সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার মতো তাদের সেই ক্রাইটেরিয়া না ফুলফিল আপ করে, আমরা যে আপনার 65 নম্বর সেকশনে যে 7টা পাইলাম, এই ক্যাটাগরি ফুলফিল না করে, সেই ক্ষেত্রে মৌখিক এভিডেন্সে আপত্তি জানাতে পারে। তখন বিপরীত পক্ষ কিন্তু আপত্তি জানাবে যে আপনি এই বিষয়টা বলছেন, লেখা আছে, ঠিক আছে, আপনি ওইটার অরিজিনালটা দেখান। যদি আপনি সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার ক্যাটাগরিতে পারেন তাহলে যে ওটা ফটোকপি দেখান। হ্যাঁ, এই কথাটাই বলছে আপনার কততে 144-এ। আর 145-এ আপনার বলছে যে ক্রস এক্সামিনেশন অ্যাজ টু প্রিভিয়াস স্টেটমেন্ট ইন রাইটিং, অর্থাৎ সাক্ষীকে তার পূর্ববর্তী লিখিত বা লিপিবদ্ধ বক্তব্যের ভিত্তিতে জেরা করা যায়। একজন সাক্ষীকে তার পূর্ববর্তী যে কোনো লিখিত বিষয় বা লিপিবদ্ধ কোনো বক্তব্য যদি থাকে তার ভিত্তিতে জেরা করা যায়, এবং এর জন্যই সেই লেখা তাকে দেখানো বা প্রমাণ করার প্রয়োজন হবে না, প্রয়োজন নেই। তবে যদি সেই লেখা দিয়ে তাকে যদি বিপরীত মানে কন্ট্রাডিক্ট করার উদ্দেশ্য থাকে, তাহলে লেখাটি প্রমাণ করার আগে তার দৃষ্টি সেই অংশের প্রতি আকর্ষণ করাতে হবে যা আপনার বিরোধীয় বিষয় ছিল, মানে কন্ট্রাডিকশনের জন্য ব্যবহার করা হবে। বিষয়টাকে বুঝতে পারছেন? কোন সাক্ষী যদি পূর্ববর্তী কোনো লিখিত বা লিপি মানে লেখা কোনো বক্তব্য দেয়, সেই ভিত্তিতে যদি জেরা করা হয় এবং এর জন্য সেই লেখা তাকে দেখানো বা প্রমাণ করার প্রয়োজন নেই, আপনি কোনো লিখিত বিষয় তাকে জেরা করতে পারবেন, এর জন্য লিখিত বিষয় দেখানোর আপনার প্রয়োজন নাই। তবে সেই লেখা দিয়ে তাকে যদি আপনি বিপরীত করার মানে সেই লেখা দিয়ে যদি আপনি কোনো একটা বিষয় কন্ট্রাডিক্ট করার উদ্দেশ্য থাকে, আপনার বিপরীতার্থ বিষয় প্রমাণ করার উদ্দেশ্য থাকে, আপনি যদি ওই লেখার উপরে বা তার ওই যে আপনার বক্তব্যের উপরে যদি আপনি সেটাকে কন্ট্রাডিক্ট করার উদ্দেশ্য থাকে, বিপরীতার্থ করার উদ্দেশ্য থাকে, তাহলে লেখাটি প্রমাণ করার আগে ওই লেখাটা তাহলে লেখাটি প্রমাণ করার আগে তার ওই ব্যক্তির, যে ব্যক্তিকে আপনি জেরা করতেছেন, সেই ব্যক্তির দৃষ্টি সেই অংশের প্রতি আকর্ষণ করাতে হবে যা আপনার ওই কন্ট্রাডিকশনের জন্য ব্যবহার করা হবে। আপনি যেটুকু কন্ট্রাডিকশনের জন্য আনবেন ওই জায়গাটুকু আপনার তারে দেখাইতে হবে যে এই লেখাটা তো আপনি লিখছিলেন। অর্থাৎ আপনি না দেখেই জেরা করা যায়, কিন্তু কন্ট্রাডিক্ট যদি করতে যান তাহলে আগে সংশ্লিষ্ট অংশের প্রতি আকর্ষণ মানে অ্যাটেনশন করাতে হবে তাকে, যে এই বিষয়ের উপরে আমি কন্ট্রাডিক্ট করাইতে চাই। বিষয়টা বুঝতে পারছেন? আপনার যদি বিপরীতার্থ প্রমাণ করতে যান সেক্ষেত্রে আপনার ওই বিষয়টাকে দেখান লাগবে যে এই বিষয়টার আমি বিপরীতার্থ প্রমাণ করতে চাই। আর 146, 147, 148, 154 ও 146টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 146-এ আপনার যে আপনি কোনো ব্যক্তিকে জেরার সময় সাক্ষীকে, ঠিক আছে, জেরার সময় সাক্ষীকে আপনি উপরে উল্লেখিত প্রশ্ন সমূহ ছাড়াও যে কোনো এমন যে কোনো প্রশ্ন করা যায় যা তার সত্যবাদিতা যাচাই করতে, তার পরিচয়, 1 নম্বরে হচ্ছে আপনার সত্যবাদিতা যাচাই, 2 নম্বরে হচ্ছে তার পরিচয় সামাজিক অবস্থান জানতে, অথবা তার চরিত্রে আঘাত হেনে নির্ভরযোগ্যতা খর্ব করতে সহায়ক, তার চরিত্রে আঘাত আনতে পারবেন, এটা বলা আছে 146-এ। কিন্তু এখানে 2022 সালে অ্যামেন্ডমেন্ট হয়ে 2টা প্রবিষ্ট হয়েছে। একটা হচ্ছে ধর্ষণ বা ধর্ষণ চেষ্টা মামলায় এই যে ক্লজ 3 যেটাই বললাম কি তার চরিত্রে আঘাত হেনে নির্ভরযোগ্যতা খর্ব করতে যে সহায়ক যে আপনার ক্লজ, এই ক্লজটার কথা বলছে যে এই ক্লজ 3 এর অধীনে ভিকটিমের সাধারণ অনৈতিক চরিত্র অর্থাৎ জেনারেল ইমোরাল ক্যারেক্টার বা পূর্ববর্তী যৌন আচরণ প্রিভিয়াস সেক্সুয়াল বিহেভিয়ার সম্পর্কে আপনি
কোনো জেরায় প্রশ্ন করা যাবে না। এটা 2022 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এইটা মনে রাখবেন। হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর পরবিশ্ব এখানে দুইটা পরবিশ্ব যুক্ত হয়েছে। আর একটা পরবিশ্ব বলছে ন্যায় বিচারের স্বার্থে, যদি একান্ত ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজন মনে হলে আদালতের অনুমতি নিয়ে পূর্বানুমতি সাপেক্ষে কেবল তখনই এই ধরনের প্রশ্ন করা যাবে। তাহলে ধর্ষণ বা ধর্ষণ চেষ্টা মামলায় আপনি সাক্ষীকে তার সাধারণ অনৈতিক চরিত্র অথবা পূর্ববর্তী কোনো যৌন আচরণ সম্পর্কে আপনি সরাসরি প্রশ্ন করতে পারবেন না। 146 আমরা দেখছিলাম। আর 147 বলছে যে আপনি 146 অধীনে জিজ্ঞাসিত যে প্রশ্ন যদি মামলা বা কার্যধারার সাথে সম্পর্কিত বিষয়ের, এখানে বলছে ম্যাটার রিলিভেন্ট টু দ্য সুট অর প্রসিডিং হয়, অর্থাৎ মামলার কার্যধারার সাথে সম্পর্কিত বিষয়ের হয়, মামলার কার্যধারার সাথে সম্পর্কিত বিষয় মনে রাখবেন। হ্যাঁ, এখানে কিন্তু আপনার যে যদি ডিরেক্ট বলা হয় যে মূল বিষয়ের সাথে সরাসরি সম্পর্কিত লেখা যাবে না কিন্তু। হ্যাঁ, যে কার্যধারার সাথে সম্পর্কিত, মামলা বা কার্যধারার সাথে সম্পর্কিত বিষয় যেমন ম্যাটার রিলিভেন্ট টু সুট অর প্রসিডিং হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার সেকশন 132 বিধান প্রযোজ্য হবে। 132 কি ছিল বিধান? 132 বিধান ছিল যে আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি উত্তর দিতে বাধ্য। সেটা যদি আপনি যদি বলেন যে আপনার ওই যে একটা ঘুষ কেলেঙ্কারির কথা বললাম যে মার্ডার হয়েছে তার সামনে, এখন যদি আপনি বলেন যে আমি যদি প্রশ্নের উত্তর দিই তাহলে তো আমিও দোষী সাজবো, তখন আদালত বলবে যে আপনি তখন সুরক্ষা পাবেন, যে আপনার দোষটা আপনার এই মামলার ক্ষেত্রে ব্যবহার করা হবে না, আপনাকে সুরক্ষিত রাখা হবে। সেই কথাটাই বলছে এখানে। তবে সেলফ আপনি যদি তাহলে সেকশন 132 বিধান প্রযোজ্য হবে, অর্থাৎ সাক্ষী উত্তর দিতে বাধ্য তখন। ঠিক আছে, সাক্ষী উত্তর দিতে কিন্তু বাধ্য। তবে সেলফ ওই যে ইনক্রিমেন্টেশন এর বিরুদ্ধে সেকশন 132 সুরক্ষাও সে পাবেন। এই যে 146 আপনি যে জেরা করবেন, ঠিক আছে, আমরা তিনটে বিষয় পাইলাম না? তিনটে বিষয় কি কি? একটা হচ্ছে তার সত্যবাদিতা যাচাই করার জন্য, আর একটা হচ্ছে তার পরিচয় ও সামাজিক অবস্থান জানতে, আর একটা বলছে তার চরিত্রে আঘাত এনে নির্ভরযোগ্য তা খর্ব করতে সহায়ক, তার চরিত্রেও আঘাত আনতে পারবেন। সেক্ষেত্রে আমার 2022 সালে আমার যে দুইটা পূর্বিশ্ব হয়েছে, একটা হচ্ছে আপনার ন্যায় বিচারের স্বার্থে একটা হচ্ছে যে ধর্ষণ বা ধর্ষণ মামলার চেষ্টায়, এই যে ক্লজ 3 বলছে আপনার যে হ্যাঁ, যে তার চরিত্র খর্ব মানে চরিত্রে আঘাত এনে আপনার নির্ভরযোগ্যতা খর্ব করতে সহায়ক, সেটার ক্ষেত্রে বলছে যে এই যে ক্লজ 3 অধীনে ভিকটিমের সাধারণ অনৈতিক চরিত্র, জেনারেল ইমোরাল ক্যারেক্টার, মানে সাধারণ অনৈতিক চরিত্র বা পূর্ববর্তী যৌন আচরণ, প্রিভিয়াস সেক্সুয়াল বিহেভিয়ার সম্পর্কে কোনো প্রশ্ন জেরায় আপনি করা যাবে না। এটা 2022 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে। আর 2022 সালের দ্বিতীয় পূর্বিশটা হচ্ছে ন্যায় বিচারের সাথে একান্ত প্রয়োজন মনে হলে আদালতের অনুমতি সাপেক্ষে কেবল তখনই এই ধরনের প্রশ্ন করা যাবে। আর 147 বলছে যে 146 কথাই বলছে যে এর অধীনে জিজ্ঞাসিত প্রশ্ন যদি মামলা বা কার্যধারার সাথে সম্পর্কিত বিষয়ের হয়, সেক্ষেত্রে ওই যে 132 বিধান প্রযোজ্য হবে, যে সাক্ষী বলতে পারবে না যে আমি উত্তর দিব না, কারণ সে উত্তর দিতে বাধ্য, উত্তর তাকে দিতেই হবে। সেটা যদি তার নিজের বিপক্ষেও যায় সেটাও তাকে উত্তর দিতে হবে। তবে তিনি 132 যে সুরক্ষার কথা বলা আছে, যে আপনার বলা কথা আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে না, আপনি এই ঘটনা সম্পর্কে বলেন, সেই সুরক্ষাটাও সে পাবে। এটা বলছে আপনার 147। 148 বলছে যদি প্রশ্ন যদি মূল বিষয়ে রিলিভেন্ট না হয়, যদি আপনার মূল বিষয়ের সাথে প্রশ্ন রিলিভেন্ট না হয়, শুধুমাত্র সাক্ষীর চরিত্রে আঘাত এনে, হ্যাঁ, সাক্ষীর চরিত্রে আঘাত এনে প্রভাবিত করার জন্য হয়, মূল বিষয়ের সাথে রিলিভেন্ট না, শুধু সাক্ষীর চরিত্রে আঘাত এনে আপনি তাকে প্রভাবিত করার জন্য করেন, তাহলে আদালত সিদ্ধান্ত নেবে সাক্ষী উত্তর দিতে বাধ্য কিনা। সেক্ষেত্রে আদালত সিদ্ধান্ত নেবে যে সাক্ষী উত্তর দিতে বাধ্য কিনা। রিলিভেন্ট হইলে আপনার উত্তর দিতে বাধ্য 132 আন্ডারে, 147 বলছে। আর 148 বলছে যদি আপনার রিলিভেন্ট না হয়, শুধু আপনি সাক্ষীর চরিত্রে আঘাত এনে তাকে প্রভাবিত করার জন্য করা হয়, সেক্ষেত্রে তাহলে আদালত সিদ্ধান্ত নেবে সাক্ষী উত্তর দিতে বাধ্য কিনা, এবং প্রয়োজনে সাক্ষীকে সতর্ক করতে পারে যে তিনি বাধ্য নন। সাক্ষীকে তখন আদালত বলে দিতে পারে যে আপনাকে এই যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে এটা মামলার সাথে রিলেভেন্ট না, আপনি এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য না, আপনি যদি উত্তর দেন সেটা আপনার ব্যাপার, কিন্তু উত্তর দিতে আপনি বাধ্য না। এটা আদালত তখন তাকে সতর্কও করতে পারে। ঠিক আছে, এখন ডিসক্রিশনের মানদণ্ড এখানে যে অভিযোগের সত্যতা সাক্ষীর ক্রেডিবিলিটি কে কতটা প্রভাবিত করে,
হুম, এই যে অভিযোগের সত্যতা, যে অভিযোগ করা হয়েছে যে তার চরিত্রে আঘাত হানার কথাটা আনা হয়েছে, সেটা কতটা প্রভাবিত করে। দুই হচ্ছে অভিযোগ সুদূর অতীতের বা এমন প্রকৃতির যে তা এই যে ক্রেডিবিলিটিকে সামান্যই প্রভাবিত করবে কিনা। চরিত্রের আঘাত ও সাক্ষ্যের গুরুত্বের মধ্যে সামঞ্জস্য, ডিসপোজিশন আছে কিনা, ডিসপ্রপোর্শন আছে কিনা। উত্তর না দিলে আদালত অ্যাডভার্স ইনফারেন্স আঁকতে পারে। তো এই বিষয়টা মোটামুটি মনে রাখবেন যে আসলে যদি প্রশ্ন মূল বিষয়ে রিলিভেন্ট না হয়, শুধু সাক্ষীর চরিত্রে আঘাত আনা হয়, সেক্ষেত্রে আদালতের সিদ্ধান্ত নেবে যে সাক্ষী উত্তর দিতে বাধ্য কিনা এবং প্রয়োজনে সাক্ষীকে সতর্ক করতে পারে। ঠিক আছে, 149 আপনার বলছে, এটা নোট থেকে ভালো করে দেখবেন। 149 বলছে 148 বর্ণিত ধরনের প্রশ্ন করার আগে প্রশ্নকারীর অবশ্যই রিজনেবল গ্রাউন্ডস থাকতে হবে যে তার অভিযোগ যথাযথ ভিত্তি সম্পন্ন। ভিত্তি ছাড়া সম্মানহানিকর প্রশ্ন করা যাবে না। 148 যদি সাক্ষীর চরিত্রে আঘাত এনে আপনার প্রভাবিত করার জন্য তাকে আঘাত এনে কোনো প্রশ্ন করা হয়, সেই ক্ষেত্রে বলছে যে আদালতের এই বিষয়ে 148 বর্ণিত ধরনের প্রশ্ন করার আগে প্রশ্নকারীর অবশ্যই রিজনেবল গ্রাউন্ডস থাকতে হবে যে তার অভিযোগ যথাযথ ভিত্তি সম্পন্ন। ভিত্তি ছাড়া সম্মানহানিকর প্রশ্ন করা যাবে না। এটা বলছে 149। 150 বলছে আপনার আদালত যদি মনে করেন কোন প্রশ্ন রিজনেবল গ্রাউন্ড ছাড়াই করা হয়েছে এবং তা কোনো অ্যাডভোকেট কর্তৃক জিজ্ঞাসিত হয়ে থাকে, তাহলে আদালত বিষয়টি হাইকোর্ট ডিভিশন বা সেই অ্যাডভোকেট যে কর্তৃপক্ষের অধীন কাজ করেন তার কাছে রিপোর্ট করতে পারবেন। 150 আর 151 বলছে আদালত যে কোনো অশালীন বা কেলেঙ্কারিমূলক প্রশ্ন অনুসন্ধান নিষিদ্ধ করতে পারেন, মে ফরবিড, তবে তা ভ্যাকসিন ইস্যুর সাথে সম্পর্কিত হলে বা ভ্যাকসিন ইস্যুর অস্তিত্ব নির্ধারণের জানা আবশ্যক হলে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এই বিষয়গুলো একটু ভালো করে আপনারা দেখবেন, তারপরে আপনারা কি কি পড়বেন আমি বলে দিব হ্যাঁ লাস্টে। তারপর 152 আপনার বলছে আদালত অবশ্যই শ্যাল ফরবিড, মানে এমন যে কোনো প্রশ্ন নিষিদ্ধ করবে যা সাক্ষীকে অপমান বা বিরক্ত করার উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে হয়। সাক্ষীকে যদি আপনি অপমান বা বিরক্ত করার উদ্দেশ্যে করা হয়, এটা যদি আদালত মনে করে, তাহলে সেই প্রশ্ন নিষিদ্ধ করবে, অথবা যা নিজে যথাযথ হলে অপ্রয়োজনীয়ভাবে আক্রমণাত্মক রূপে করা হয়েছে এরকম প্রশ্ন হইলে সেটা নিষিদ্ধ করবে। 153 বলছে সাক্ষীকে যদি এমন কোনো প্রশ্ন করা হয় যা শুধুমাত্র তার চরিত্রে আঘাত এনে, ঠিক আছে, ক্রেডিট খর্ব করার জন্য রিলিভেন্ট এবং সাক্ষী তার উত্তর দেয়, তাহলে সেই উত্তর কন্ট্রাডিক্ট করার জন্য নতুন কোনো এভিডেন্স দেওয়া যাবে না। সেই উত্তরের বিপরীতার্থ করার জন্য নতুন কোনো এভিডেন্স দেওয়া যাবে না। মিথ্যে বললে পরবর্তীতে তাকে ফলস এভিডেন্স দেওয়ার জন্য অভিযুক্ত করা যেতে পারে। এখানে দুইটা এক্সেপশন আছে, এটা একটু দেখবেন। সাক্ষীকে পূর্ববর্তী দণ্ড সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি তা অস্বীকার করলে দণ্ডের এভিডেন্স দেওয়া যাবে। আর সাক্ষীর নিরপেক্ষতা, আপনার ইম্পার্সিয়ালিটি নিয়ে প্রশ্ন করা হলে এবং তিনি তা অস্বীকার করলে কন্ট্রাডিক্ট করা যাবে, তখন বিপরীতার্থ করা যাবে। হ্যাঁ, এটা মনে রাখবেন। বৈরী সাক্ষীর কথা বলা আছে 154-তে, ঠিক আছে। আমরা কি জানি এটা কি হচ্ছে হোস্টাইল উইটনেস। হ্যাঁ, হোস্টাইল উইটনেস, আদালত যখন হোস্টাইল উইটনেস কি আগে সেইটা জানবেন, যে যখন যে ব্যক্তি সাক্ষী আনে ওই সাক্ষী যদি তার বিরুদ্ধেই কথা বলে, ঠিক আছে, তখন সাক্ষীকে হোস্টাইল হিসেবে প্রসিকিউশন ঘোষণা করতে পারে যে হোস্টাইল উইটনেস। যে পক্ষ সাক্ষীকে ডেকেছে তাকে বিপরীত পক্ষের ক্রস এক্সামিনেশনে যে ধরনের প্রশ্ন করা যেত সেই ধরনের প্রশ্ন কিন্তু নিজের সাক্ষীকে করার অনুমতি দিতে পারে আদালত এই হোস্টাইল উইটনেসের ক্ষেত্রে। হ্যাঁ, আদালত তার ডিসক্রিশন পাওয়ারে দিতে পারে। আর একজন সাক্ষী যদি হোস্টাইল ঘোষণা করা হয়, তার সম্পূর্ণ সাক্ষ্য কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় না। তিনি যে সাক্ষ্য দিচ্ছেন সব সাক্ষী বাতিল হবে না, কারণ সাক্ষ্যের যে অংশ বিশ্বাসযোগ্য, যতটুকু বিশ্বাসযোগ্য এবং অন্য এভিডেন্স দ্বারা সমর্থিত, আদালত তা গ্রহণ করতে পারে। এটা কিন্তু জুডিশিয়াল প্রিন্সিপাল, এটা আপনার সরাসরি লেখা নেই, তবে বহুল স্বীকৃত এটা। আর 155টা দেখবেন, বিপরীত পক্ষ অথবা আদালতের সম্মতিক্রমে যে পক্ষ সাক্ষীকে ডেকেছে নিচের উপায়ে সাক্ষীর ক্রেডিট ইম্প্যাক্ট করতে পারে।
কি কি? এমন ব্যক্তির সাক্ষ্য দ্বারা যিনি সাক্ষী সম্পর্কে তার জ্ঞান থেকে বলেন যে তাকে অবিশ্বাসযোগ্য মনে করেন। সাক্ষীকে ঘুষ দেওয়া হয়েছে বা ঘুষের প্রস্তাব গ্রহণ করা হয়েছে বা সাক্ষ্য দেওয়ার জন্য অন্য কোনো অসাধু প্ররোচনা পেয়েছেন এই প্রমাণের দ্বারা, অথবা তার সাক্ষীর কোনো অংশের সাথে অসঙ্গতিপূর্ণ পূর্ববর্তী বক্তব্য প্রমাণের দ্বারা। তাহলে বিপরীত পক্ষ অথবা আদালতের সম্মতিক্রমে যে পক্ষ সাক্ষীকে ডেকেছে নিচের উপায়ে সাক্ষীর ক্রেডিট ইমপ্রেস করতে পারবে, যে আমার এই সাক্ষীকে ওনারা ঘুষ দিয়েছেন, অথবা এমন একজন ব্যক্তির দ্বারা সাক্ষ্য দেওয়া হবে যিনি সাক্ষী সম্পর্কে তার জ্ঞান থেকে বলেন যে তাকে অবিশ্বাসযোগ্য মনে করেন, অথবা তার সাক্ষ্যের কোনো অংশের সাথে অসঙ্গতিপূর্ণ পূর্ববর্তী বক্তব্যের প্রমাণের দ্বারাও তাকে ইমপ্রেস করতে পারবেন, কিন্তু ক্রেডিট ইমপ্রেস করতে পারবেন ওই সাক্ষীর। হ্যাঁ। আর 156 দেখবেন করবোরেট সম্পর্কে, যাকে করবোরেট করার ইচ্ছা সেই সাক্ষী কোনো রিলিভেন্ট ফ্যাক্ট সম্পর্কে সাক্ষ্য দিলে তাকে সেই সময় বা স্থানের কাছাকাছি পর্যবেক্ষণ করা অন্য যে কোনো পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা যায়, যদি আদালতের মতে তা প্রমাণিত হলে মূল সাক্ষ্যকে করবোরেট করে, মূল সাক্ষ্যের সাথে আপনার মানে করবোরেট করা যায়। ঠিক আছে। যেমন কালকে আমরা একটা উদাহরণ দিছিলাম যে একজন ডাকাতি করার যাওয়ার সময় যে বলছিল আমি রাত্র 1টার সময় একটা দোকানে চা খাইছি, সেখান থেকে আমি আমরা একটা ব্রিজের উপরে গেছি, ওখানে দুটি রিক্সা দাঁড়ানো ছিল বা একটা মোটরসাইকেল নিয়ে একটা ছেলে মেয়ে দাঁড়ানো ছিল, এই বিষয়গুলো ওই সাক্ষ্যের সাথে করবোরেট করা যায়। সো এখানে এইগুলো বিষয় কিন্তু আনতে পারবেন। হ্যাঁ। তারপরে 157, 58 এইগুলো দেখবেন। 159 হচ্ছে মেমোরি রিফ্রেশিং। হ্যাঁ। 160 হচ্ছে আপনার ওই যে ডকুমেন্ট মেমোরি রিফ্রেশিং এর লিপিবদ্ধ ফ্যাক্ট সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন যদিও তার নির্দিষ্ট ঘটনার কথা মনে নেই, তারপর ওই ডকুমেন্টস দেখে তিনি রিফ্রেশিং করতে পারবেন মেমোরি, এইটা বলা আছে। হ্যাঁ। তারপর 161, 62, 63, 64 এগুলো একটু দেখবেন। 165 আমরা কি করলাম? 165 হচ্ছে বিচারক সত্য খুঁজতে যে কোনো প্রশ্ন করতে পারেন। হ্যাঁ। তবে জাজমেন্ট দিবেন শুধু প্রাসঙ্গিক রিলিভেন্ট ফ্যাক্ট বা বৈধ প্রমাণের উপর। একজন বিচারক সত্যতা যাচাইয়ের জন্য যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন, কিন্তু ওই প্রশ্নের উপরে বা ওই অ্যান্সারের উপরে রায় দিতে পারবেন না। রায় দিতে পারবেন শুধু আপনার বৈধ প্রমাণের উপর বা রিলিভেন্ট ফ্যাক্টের উপরে। আর 166 বলছে যদি আদালত কোনো প্রমাণ ভুলভাবে গ্রহণ করেন, বা ধরেন একজন সাক্ষীকে সাক্ষ্য নেওয়া উচিত ছিল, নেয় নাই, অথবা ভুলভাবে নিছে, অথবা তার সাক্ষ্য নেয় নাই, তাতে যদি বর্জন করলেও বা অ্যাড করলেও রায়ের কোনো পরিবর্তন হতো না। ওই ব্যক্তিদের সাক্ষ্য নিলে বা বাদ দিছে তাতে রায়ের কোনো পরিবর্তন হবে না। এজন্য মামলাটি পুনরায় বিচার নিউট্রাল বা রায়ের পরিবর্তন রিভার্সাল করা যাবে না। ওকে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি সাক্ষ্য আইনের আপনার 1 থেকে 167 সেকশন একটা মেমোরি রিফ্রেশিং ক্লাস আজকে আমরা করলাম, এবং আমরা এখন দেখবো যে এখান থেকে আমাদের আসলে কি কি পড়তে হবে গুরুত্ব দিয়ে পড়বেন সবগুলোই। আমি পড়তে কাউকে নিষেধ করব না, কারণ জানার জন্য আপনার পড়া উচিত। বিশেষ করে সাক্ষ্য আইনটা সবই পড়বেন, এটা আপনি যত পড়বেন তত আপনার জ্ঞান বাড়বে, যত পড়বেন তত জ্ঞান বাড়বে। সাক্ষ্য আইন আপনি একজন যদি আপনি প্র্যাকটিস করতে চান, আপনি যদি ভবিষ্যতে আইন নিয়ে বিজনেস করতে চান বা আইন পেশায় আপনি আসতে চান, সেক্ষেত্রে আপনাকে সাক্ষ্য আইনটা ভালোভাবে বুঝতে হবে এবং সাক্ষ্য আইনটাকে আপনি যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়বেন। এখন বিষয় হচ্ছে আপনারা পড়বেন যেটা হচ্ছে আপনার সেকশন 3, 5 হচ্ছে আপনার সাক্ষ্য আইনের প্রবেশদ্বার, ওখান থেকে আপনি প্রবেশ করবেন সাক্ষ্য আইনের ভিতরে। 6 থেকে 16 এটা হচ্ছে আপনার রিলিভেন্স। হ্যাঁ। রিলিভেন্সি অফ ফ্যাক্ট। এই জায়গা থেকে আপনি এমসিকিউর মতো 1 লাইন 2 লাইন করে একটু মনে রাখবেন। এখান থেকে আপনার টিকে আকারে কিন্তু প্রশ্ন আসতে পারে, বা আপনার ঘটনার সাথে আপনার কোনো ঘটনার সাথে আপনার মিলিয়ে কোনো প্রশ্ন করতে পারে। অতএব এই 3, 5, 6 থেকে 16 এইটা দেখবেন। অ্যাডমিশন 17 থেকে 23, কনফেশন আপনার 24 থেকে 31, এটা ভালো করে একটু দেখবেন। বিশেষ করে আপনার অ্যাডমিশনের হচ্ছে আপনার অ্যাডমিশন এবং কনফেশনের পার্থক্য, অ্যাডমিশন সেকশন থেকে 17 নম্বর এবং 18 নম্বর অ্যাডমিশন কি এবং কারা অ্যাডমিশন দিতে পারবে। আর 24, 25, 26 তারপরে হচ্ছে আপনার ওই যে ব্যতিক্রম যেটা আছে 27, এটা একটু ভালো করে দেখবেন। হ্যাঁ।
তারপরে আপনার 31-এ বলা আছে এডমিশন নট কনক্লুসিভ প্রুফ, ঠিক আছে, সেই বিষয়টা একটু ওখান থেকে প্রবলেমেটিক আকারে দেখবেন। 32 এবং 33 একটু ভালো করে মনে রাখবেন। 34 থেকে 40 প্রয়োজন নাই, 34 থেকে 39 আপনার তেমন একটা প্রয়োজন নাই। তারপর আপনারা একবার একটু এমসিকিউর মতো দেখবেন। 40 থেকে 44 এটাকে একটু মোটামুটি দেখবেন ভালো করে এমসিকিউর মতো। আপনার 45 থেকে 51 আপনার যে এক্সপার্ট ওপিনিয়নটা ভালো করে একটু দেখবেন, ঠিক আছে। 52 থেকে 55 ক্যারেক্টারটা আপনি এমসিকিউর মতো পড়বেন। 56 থেকে 58 এখান থেকে 57 দ্বারা 9টা না 11টা মনে হয়, 11টা না কাজী মেহেদী হাসান সজীব ভাই? 11টা, ওইটা একটু দেখবেন। তারপর হচ্ছে আপনার 59, 60 এক এক লাইনের আপনার অ্যান্সার, এগুলো আপনারা একটু মনে রাখবেন। 62 থেকে আপনার 62 না আপনার 61, 62 না 63, 65 এই দুইটা একটু ভালো করে দেখবেন। 74, 75, 76টা একটু ভালো করে দেখবেন। 79 থেকে 90, 90 এ এখান থেকে আপনি কোনটা শ্যাল প্রিজিউম কোনটা মে প্রিজিউম এমসিকিউর মতো একটু দেখবেন এক এক লাইন, হ্যাঁ। তারপর হচ্ছে 91 থেকে 100 আপনি এমসিকিউর মতো এক এক লাইন দেখবেন। 101 থেকে 112 এইটা একটু ভালো করে ডিপলি পড়বেন। 114 নম্বরটা এবং ওর 9টা পয়েন্ট আছে, এইটা ভালো করে মনে রাখবেন। 115 থেকে 118 ভালো করে পড়বেন, এটা আপনার গুরুত্বপূর্ণ। 118, 19, 20 এবং 134, 33, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এইগুলো একটু ভালো করে দেখবেন। 121 থেকে 131 এইটা আপনি এমসিকিউর মতো এক এক লাইনে মনে রাখবেন। 134 থেকে আপনার 135 থেকে আপনার এইগুলা কিন্তু 1-2 লাইনের বিষয়, আপনি একটু দেখবেন। 144, 145, 146, তারপর হচ্ছে 154 হোস্টাইল উইটনেস, এবং ওই যে আপনার করোবোরেট 156, 155 এই 155 অ্যামেন্ডমেন্ট হয়েছে, ওইখান থেকে 4 নম্বর আপনার একটা ছিল আপনার ইলাস্ট্রেটর ছিল, ওইটা বাদ দিছে। আর 144-এ আপনার দুইটা পরিবেশ যুক্ত, 144-এ না 146-এ দুইটা পরিবেশ যুক্ত হয়েছে। তো এই বিষয়টা একটু ভালো করে দেখবেন, এখান থেকে কিন্তু আপনার বড় প্রশ্ন আসতে পারে। অতএব 135 থেকে 166-র ভিতরে আপনি 144, 145, 145, 46, 47, 48, হ্যাঁ 49 পর্যন্ত, এবং 154, 56 থেকে আপনার 58, ঠিক আছে, 59 থেকে 62 এবং 65 ও 166, 165 ও 166 এইটা একটু ভালো করে দেখবেন। তাহলে আপনি কিন্তু একটা শর্ট সাজেশনের ভিতরে কোনটা কোনটা ভালো করে দেখবেন আর কোনটা কোনটা পড়বেন, এখন আপনি বুঝতে পারবেন যে কোনটাকে আপনি গুরুত্ব দিবেন আর কোনটাকে আপনি একটু কম গুরুত্ব দিবেন। ওকে, তবে পড়বেন কিন্তু আপনি, যেহেতু প্রশ্ন আইলে যে লিখতে পারবেন না এরকম না হয়। 1 লাইনে 2 লাইনে আপনি যদি পড়েন সেক্ষেত্রেও কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। পার্ট বাই পার্ট পড়বেন, ঘটনার সাথে মিলিয়ে পড়বেন। আপনি জাস্ট একটা ঘটনার সাথে আপনি মনে রাখবেন যে এই ঘটনার সাথে এই সেকশনগুলো আমার রিলেটেড, আমার প্রিজাম্পশন কোথায়, ঠিক আছে। আপনার 2 জায়গায় আপনি প্রিজাম্পশনের বিষয় মনে রাখবেন। একটা হচ্ছে 79 থেকে আপনার 90 রে, ঠিক আছে। এখানে আপনার 179 থেকে 79 থেকে আপনার 85 পর্যন্ত মনে হয় শ্যাল প্রিজিউম, আর 89টি আছে শ্যাল প্রিজিউম, আর যে কয়টা আছে এই কয়টা মে প্রিজিউম। তো আপনারা এইগুলো একটু দেখে নিবেন। আর 115 থেকে 18 ওইটা খুব ভালো করে পড়বেন, স্টপেল থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এবং আপনি আরেকটা বিষয় মনে রাখবেন, আপনার যে লাস্টের যে চ্যাপ্টারটা পড়লাম আমরা গতকালকের ক্লাসে 135 থেকে 166, এখান থেকে কিন্তু আপনার 2টা প্রশ্নের একটা প্রশ্ন কিন্তু থাকবে।